আমার আম্মুর মামাতো ভাইয়ের এক ছেলে, মানে উনি একদিন হঠাৎ করেই নানু বাড়িতে আমি বসে আছি, বসে থাকার পরে সে যেন কার মাধ্যমে খবর পাইছে যে সে নাকি জানতো যে তার দুইটা ফুফাতো বোন ঢাকাতে থাকে। আর তারা যদি কখনো আসে, সে নাকি নানু বাড়িতে বলছিল যে ওরা যদি কখনো কেউ আসে তাহলে আমাকে একটু খবর দিবেন, আমি একটু দেখবো। তো একদিন দুপুরবেলা আমার মনে আছে আমি স্কুল থেকে এসে মাত্র বসে আসছি, আমি আমার কয়েকটা কাজিন বসার পরে ওই ছেলেটা আসছে, আসলে আমি চিনি না। সে আইসা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে নানুকে যাই বলতেছে দাদু কেমন আসলো, এরকম বলতেছে। পরে আমি আমার কাজিন জিজ্ঞেস করলাম কি এই ছেলেটা এখানে কেন আসলো। পরে বলছে উনি আমাদের ভাইয়া হয়, আমার মানে আমার আম্মুর হচ্ছে মামাতো ভাই আর আমার মামাদের হচ্ছে চাচাতো ভাই। এইরকমই বললো, বলার পর আমি আর অত দিলাম না, গুরুত্ব দিলাম না। পরে সে ওইখানে আমার সাথে আর কথা বলে নাই, ওই দিন সে আর কথা বলে নাই, কথা না বলে চলে গেছে। পরে আমি শুধু আমার কাজিনদের বললাম কি খ্যাত মার্কা ছেলে, কি এরকম হোয়াইট কালার জিন্স প্যান্ট কেউ পরে, তারপর দেখ না ফুল হাতা শার্ট পরে ঘুরতেছে। পরে এটা বলে হাসাহাসি করলাম আমরা, আমি মানে খুবই হাসাহাসি করলাম। পরে বলতেছে তুমি তো শহরের ছেলেদের দেখছো, গ্রামের ছেলেরা এরকমই হয়, আমার কাজিনরা বলতেছে। তো এটা নিয়ে হাসাহাসি করার পর ও চলে গেছে, ওই দিন আর ওর সাথে আমার কোনো কথা হয় নাই। তো স্কুলে আমার সবচেয়ে বেশি মজা লাগতো, আমি যে স্কুলে ছিলাম সেই স্কুলের টিচাররা মানে আমাকে খুব মানে মাইতে থাকে সবসময়, বলতে যে ঢাকা থেকে আসছে একটা স্টুডেন্ট, আর তারা আসলেই মানে আমাকে সবসময় বইটা দিয়ে বলতো কি তুমি রিডিং পড়ো। মানে আঞ্চলিকতা ওইখানে যারা পড়তো সবাই তো আঞ্চলিক ভাষায় বলতো, আর আমার মানে ইংরেজি রিডিং পড়াটা খুব ভালো ছিল, স্যাররা খুব এনজয় করতো। আর আমি যে সাবজেক্টটা নিয়েছিলাম আর্টস, সেই স্যাররাও এসে মানে সবাই বলতো, সবসময় বলতো তুমি বলো, এই ঢাকার মেয়েটা তুমি বলো, না আমার নামটাও বলতো না, বলতো ঢাকার মেয়ে তুমি বলো। তো এরকম হওয়ার পরে ওই ছেলেটা আবার 4-5 দিন পর আবার আসছে। আসার পরে নানুর সাথে বলতেছে, নানুর রুমে ঢুকছে, আমিও নানুর রুমটাতেই থাকি, ওই রুমটাই মানে দুইটা পার্ট, এক পার্টে নানু থাকে, একটা আমি থাকি। তো নানুর রুমে ঢুকছে, ঢুকার পর আমার টেবিলটাতে বসছে, আমার টেবিলটাতে বসে আমার বইগুলো ঘাটাঘাটি করতেছে। তো আমি স্কুল থেকে আইসা দেখে আমার মেজাজ গরম হয়ে গেছে, আমি আমার বাসাতেও আমার মানে জিনিসপত্র কাউকে ঢেকে দিতাম না, বসে আমার বইগুলো ঘাটাঘাটি করতেছে, আমার খাতা খুঁটা দেখতেছে। পরে আমি এসে বললাম যে আপনি যেগুলো ধরতেছেন কারো জিনিসগুলো ধরতে হয় না, এটুকু নলেজ তো আপনার থাকা উচিত, আমার বই কেন ধরতেছেন না, আমার টেবিলে কেন বসছেন। পরে আমি নানুকে বলতেছি এই তুমি কি এই কেন এখানে ঢুকতে দিছো, এই রুমে কেন, বাইরে বসো। পরে নানু বলছে আল্লাহ, ও আমার তুমি যেমন নাতনি হও ও আমার কিন্তু নাতনি, তো এইভাবে বলো না, ও কিন্তু আমার খুব আদরের একটা নাতনি। ও তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার এই নাতি নিয়ে থাকো, আমি মামাদের রুমে চলে গেলাম। আমি রাগ করি কি করে আমার জামা কাপড় সব নিয়ে আমি আমার ছোট মামার রুমে চলে গেছি। আমি বলছি তোমার রুমে আমি থাকবো না, যে লোকটাকে তুমি বসাইছো ওই রুমে আর আমি ওইখানে বলবো না, আমি তাহলে আমার মামার রুমে থাকতাম। পরে মামা বলছে কি হয়েছে, পরে আমি বললাম যে এরকম এরকম দেখো মামা, ওই রুমের ভিতরে ওই যে একটা ছেলে আসছে, ওইটা আমার বইটা ধরতেছে। পরে মামা যায় বলতেছে আচ্ছা আমি দেখতেছি। পরে মামা যে ওইখানে যে কি বললো আমি আর বুঝি নেই। পরে ছেলেটা আমি বাইরে ঘুরতেছি, ওই টাইমে আসছে আমার পাশে, এসে বলতেছে শোনো তুমি আমার ছোট বোন হও, ঠিক আছে, আর আমি তোমার ভাই হই, এটা তো কোনো নাই, আসলে তুমি আমাকে চিনো না জানো না, তো এই জন্য এরকম করতেছো, আমরা কিন্তু পর না। আমি ছোটবেলা এক সময় অনেক ছোট ছিলাম, ওই টাইমে আমাদের বাড়িতে গেছিলাম, আর তোমার সাথে খুব ছোট ছোট পুতুল ছিল, তুমি ওগুলা নিয়ে খেলছিলা, তোমার হয়তো খেয়াল নাই, কিন্তু আমার এখনো মনে আছে। তখন থেকে আমি সবটা মুহূর্তে অপেক্ষা করতাম যে তুমি কখন আবার জামালপুরে আসবা, তুমি কখন জামালপুরে আসবা, আর তোমাকে আমি এক নজর দেখবো। এখানে কিন্তু আমার আসার কোনো দরকারই নেই। কি ছিল না, মানে কি নাম ছিল? ওর নাম ছিল লতিফ। লতিফ, হ্যাঁ। পরে ও বলতেছে আমার নাম লতিফ আর আমি তোমার ভাইয়া হই। তো আমার কাজিনের হাজবেন্ড ছিল ওর সাথে, উনি আমাদের দুলাভাই হইতো। উনি বলতেছে যে তুমি রাগ করতেছো কেন, ও তো তোমার ভাইয়া হয়, ও তোমাকে দেখার জন্য তো আসে এত দূর পথ পাড়ি দিয়ে, সেই 5 কিলোমিটার, আমার নানু বাড়ি থেকে ওদের বাড়ি ছিল 5 কিলোমিটার দূরে, ওই যে এত দূর রাস্তা পার হয়ে আসে। আমি বলছি আসতো, সে আসে কেন, আসার তো দরকার নেই, আমাকে দেখার দরকার নেই, আমি ওনাকে চিনি না জানি না, উনি বলতেছে আমার কাজিন। পরে নানু বলতেছে তুই না আসলে অনেক বেয়াদব হয়ে গেছিস, এইভাবে কথা বলতেছিস, তোর পরিচিত হইতেছে, পরিচিত হচ্ছে, তাহলে তুই এইভাবে কথা বলতেছিস কেন। আমি বললাম যে আমার পরিচিত হইতে হবে না, আমি কোনো ছেলে মানুষের সাথে কথা বলি না, সেই জন্য গায়ে করে আমার সাথে কথা বলতে আসে না। পরে সে চলে গেল, ওই দিন চলে যাওয়ার পরে আবার 2-3 দিন পরে আইসা আমি দেখি আমার স্কুলের সামনে, মানে আমার স্কুল থেকে আমার নানু বাড়িতে দেখা যেত, মাঝখানে একটা পুকুর ছিল আর স্কুলের মাঠটা অনেক বড় ছিল, আর ওইখান থেকে আমি স্কুলে মানে সামনে বেঞ্চে বসতাম, ওইখান থেকে দেখতেছি যে ওই ছেলেটাই আইসা সেই পুকুর পাড়ে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছে, মানে সামহাউ সে আপনাকে ফলো করে। হ্যাঁ তাকে আছে। পরে আমি স্কুল থেকে বাড়িতে আসলাম, আসার পরে দেখেছি সে বাড়িতে বসে আছে, নানুর সাথে গল্প করতেছে, আমি আর কোনো কিছু বললাম না, আমি আমার কাজিনদের সাথে অন্যদিকে চলে গেলাম। চলে যাওয়ার পরে সে আসে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাওয়ার পরে হঠাৎ একদিন নানু আমার বলতেছে আচ্ছা তুই কি কাউকে পছন্দ করিস, আমি না আমি তো কখনো কাউকে পছন্দ করি নাই।
আমাদের সঙ্গে রয়েছে আজকে এখানে আয়েশা, তার জীবনের গল্প নিয়ে আয়েশার কাছে আমি আবারও দেখছি। জি আয়েশা, আপনি যেটা বলছিলেন যে আপনার নানু আপনাকে প্রশ্ন করছিল যে আপনি কাউকে পছন্দ করেন। হ্যাঁ, পরে নানু আমাকে জিজ্ঞেস করছে তুমি কি কাউকে পছন্দ করো? আমি বলছি না, আমার এই জীবনে কাউকে কখনো পছন্দ করবো না আর হবেও না, কারণ আমার বাবাকে আমি খুবই সম্মান করি, আর আমার বাবা যার কেউ বলবে আমি তাকে বিয়ে করবো। তো আমি কখনো আমার বাবাকে আঘাত দিতে পারবো না, কখনো কষ্ট দিতে পারবো না। তো এর মাঝে একদিন আমার বইটা খুললাম, বইটা খুলে দেখতেছি যে আমার নামটা আর ওর নামটা একসাথে মাঝখানে একটা প্লাস দিয়ে, যে টেবিলে বসে বসে হচ্ছে এটা কাজ। হ্যাঁ লতিফ। লতিফ, ওর নামটা আর আমার নামটা একসাথে যোগ করে আমার বইটার মধ্যে লিখে গেছে। আমি এটা দেখার পর আমি ভীষণ গর্ব হলাম। আমি নানুর বললাম যে আমার বই সাথে কেউ বসছিল, ওরা বলতেছে কই কেউ ধরে নেই। পরে আমি তাকে দেখালাম, দেখো এটা কি করে গেছে, এটা কিন্তু বেশি হচ্ছে, আমি তো আব্বুকে বাধ্য হবো জানাইতে। পরে আমার মানে খুবই ওই দিন খুবই রাগ হয়ে গেছিলাম, রাগ আমি আব্বুকে ফোন দিচ্ছি দিয়ে বললাম যে আব্বু এরকম এরকম দেখো এখানে একটা ছেলে আসে আর সে এসে আমাকে খুব ডিস্টার্ব করতেছে, আমার তো লেখাপড়া নষ্ট হচ্ছে, ও এসে এরকম এরকম আমার টেবিলে বই খাতা ধরে হেনতেন এরকম আব্বুকে বললাম। পরে আব্বু তারপর দিনই গেছে, যাওয়ার পরে বলতেছে যে কি ব্যাপার, কি আসে এখানে আমার মেয়েকে এরকম ডিস্টার্ব করলে তো আমি এখানে রাখবো না, আর ও যেহেতু ক্লাস 9 এর টেস্ট চলে আসতেছে হ্যাঁ এরকম ডিস্টার্ব করলে তো খুবই খারাপ হয়ে যাবে। আব্বু মামাদের বললো যে আপনারা যদি না পারেন তাহলে আমাকে বলে দিন, আমি আমার মেয়ে নিয়ে চলে যাবো, আপনারা যদি গাইড করতে না পারেন, বাড়িতে যদি এরকম ছেলে আসে ডিস্টার্ব করে। পরে মামারা মানে খুবই কষ্ট পাইলো, কষ্ট পাওয়ার পরে সেই ছেলেটাকে আরেকদিন সে আসলো, আসার পরে মামারা ভীষণ অপমান করলো আমার সামনেই, বলে যে শোনো তুমি আইসো বাট এখন আইসো না, তুমি ভাগ্নিটা চলে যাওয়ার পর তারপর আইসো, আর এখন এই বাড়িতে একটু ঘোরাফেরা কমই করো, তোমার দাদুর বাড়ি ঠিক আছে তুমি এভাবে আইসো না, ওর সামনে পরীক্ষা ডিস্টার্ব হয়, আর আমরা চাই না আমার বোনের সংসারটা নষ্ট হোক। এটা বলে দিল, বলে দেওয়ার পরে ও দেখলাম যে আর কিছু বলে নাই, চলে গেছে। চলে যাওয়ার পরে সে মানে আড়ালে আসে, এসে নানুর সাথে যুক্তি পরামর্শ কথাবার্তা বলে, বলার পরে নানু আমার সামনে বলে যে আমার নাতিটা আমার বাড়িতে আসতে পারে না তোর জন্য, সে নাকি না খেয়ে আছে 3 দিন যাবত, এরকম মানে দুনিয়ার কথা আমার সামনে বলে। আমি এগুলো পাত্তা দিই না, আমি আমার পড়া নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়লাম, আমার যেহেতু টেস্ট চলে আসছে। তো এরকম যখন ও বাড়িতে আসতে পারে না, ও আমি আবার কোচিং করতাম, তো কোচিং করতে হলে ওই যে গ্রামের যে রাস্তা মেঠো পথ ও দিক দিয়ে যাইতে হইতো, খুবই ফাঁকা থাকতো দুপুরবেলার টাইমে, তো ওই দিক দিয়ে যাইতে হইতো, আমরা 2টা বান্ধবী যাইতাম, তো রাস্তাটা খুব ফাঁকা ছিল। আমি দেখলাম যে ও এখানে দাঁড়ায় আছে, ওই রাস্তার মাঝখানে একটা আম গাছ ছিল, সেই আম গাছের সাইডে একটা রিক্সা দাঁড়া করে ওখানে দাঁড়ায় আছে। দাঁড়া করানোর পরে সে আমার বলতেছে একটু দাঁড়াও, আমি তোমার সাথে একটু কথা বলবো, আমি কালকে তোমার কোচিং নিয়ে আসবো না, যেহেতু আপনি এই রাস্তাটাই ধরে ফেলছেন, এটা আপনার নেক্সট টার্গেট হয়েছে, নানুবাড়ি বাদ দিয়ে এখানে টার্গেট হয়েছে, আমি আর আসবো না। সে মানে ভীষণ রিকোয়েস্ট করতেছে একটু দাঁড়াও, সে বলতেছে আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক লাগবে। আমি বলছি আপনি কিভাবে ভাবেন, আপনি তো একটা গ্রামের ছেলে, এখন আমার বাবা বিয়ে দিবে, আমি এখানে লেখাপড়া করতে আসছি, একমাত্র এটাই আমার লক্ষ্য, তার বাইরে কিচ্ছু না, আমার বাবা কখনোই গ্রামে বিয়ে দিবে না, আর আপনাকে তো প্রশ্নই আসে না। এটা বললাম, বলার পরে সে মানে ভীষণ কষ্ট পাইছে, সে নাকি ওই দিন বাড়িতে যায় তার বড় ভাইয়ের সামনে স্মোক করছে, কখনোই লাইফে কখনোই সে স্মোক করে নাই, তার ভাইয়ের সামনে স্মোক করছে, সেই জিনিসটা তার ভাই দেখছে, মানে ওর ভাইকে জানাইছে, জানানোর পরে সে বিষয়টা শুনছে, শোনার পরে আমাদের নানুর বাড়িতে আসছে একদিন রাতে, খুব মোটা সোটা, তো আমি পড়তেছিলাম, হ্যাঁ ওর ভাই, তো আসছে, আসার পরে নানুর রুমটাতেই ডিরেক্টলি ঢুকছে, ঢুকার পরে আমি তো মানে গরম দিন আমি বসে বসে পড়তেছি, সেই টাইমে আসছে, আসার পরে সে আমার দিকে একবার তাকাইলো, তাকানোর পরে আমি মানে তাকে সালাম দিলাম, সালাম দেওয়ার পর বললাম যে জি কাকে চাচ্ছেন, পরে বলতেছে যে দাদু কি আছে, পরে আমি বললাম যে হ্যাঁ নানু আসছে, পরে বলছে তোমার নাম কি আয়শা, পরে আমি বললাম যে হ্যাঁ আমার নামই আয়শা, পরে বলছে ও তুমি কি আমাকে চিনছো, পরে আমি বললাম যে না চিনি নাই আপনাকে। পরে সে আমাকে বলতেছে যে ছোটবেলা একটা সময় তুমি আমাদের বাড়িতে আসছিল, তখন আব্বু অ্যাক্সিডেন্ট করছিল, তখন ফুপি তোমরা সবাই আসছিল। তো নানু একদিন দুপুরবেলা আমি স্কুল থেকে আসছি, আসার পরে সে আমার পাশে বসে বলতেছে দেখ ও তো তোর অনেক পছন্দ করে, তুই যদি এরকম করিস তাহলে তো ও হয়তো অন্য ধরনের কিছু একটা করবে, যেটা বলতেছে যা করতেছে। পরে আমি নানুর হাত ধরে বললাম দেখো নানু তুমি কি চাও, আমার জন্ম ঢাকাতে, তারপর আমার বাবা আমাকে অনেক আশা করে, সে চাই আমি লেখাপড়া করে ভালো কিছু করি, তারপর তার অনেক আশা, হ্যাঁ আমার আপন নানু। পরে আমি বললাম যে এরকম এরকম, পরে এই খবরটা আবার মানে ওই যে আব্বু এসে ওকে ঝাড়ঝুড়ি দিয়ে গেলো, এই খবরটা দাদু আর দাদু ভাই শোনার পরে একদিন দাদু আমাকে ফোন দিয়ে কথা বলতেছে, মানে সবসময় বলে, সেদিন আমার বলতেছে যে দেখো এমন কিছু করবা না, আমাদের আশা কিন্তু তোমাকে নিয়ে অনেক কিছু। পরে ফুপিরাও ফোন ধরলো, ফুপিরাও আসলো, পরে বলতেছে তুমি শুধু জাস্ট পরীক্ষাটা দিয়ে এখানে চলে আসো, তারপরে যা করা লাগে আমরা করবো। আমার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল, টেস্ট পরীক্ষা শেষ হলো, টেস্ট পরীক্ষা শেষের পরে আমি ক্লাস 9 থেকে 10-এ উঠছি। তো ওই টাইমে হঠাৎ একদিন দুপুরবেলা, এর মাঝে ও বেশ কিছুদিন আসেনি, তাতে একদিন দুপুরবেলা আমি ওই কোচিং এ যাচ্ছি, তো ওই টাইমে দেখতেছি ও দাঁড়ায় আসলে সাথে একটা রিক্সার সাথে, তো আমি যাচ্ছি, যাওয়ার পরে আমার বলতেছে যে একটু দাঁড়াও, পরে আমি বললাম যে কেন কি হয়েছে, পরে ওই দিনই মানে ফার্স্ট ওর সাথে আমার ভালো মতো কথা, মানে কোনো রাগ নেই, ঠান্ডা মেজাজে ওর সাথে কথা বলতেছি। তো ওর জন্য নানু খুব কষ্ট পাইতেছিল, আমি দেখতেছিলাম যে নানু খুব কান্নাকাটি করে, বলে যে আমার নাতিটা আমার বাড়িতে আসতে পারে না, আর ওই ওদের ফ্যামিলি থেকে ওই একমাত্র বেশি আসতো নানু বাড়িতে। তো নানু এটা বলতো, তো ওই কথাটা মনে পড়ে কেন জানি ওর সাথে আমি খারাপ বিহেভ করতে পারলাম না। আমি দাঁড়ালাম, দাঁড়ানোর পরে বলতেছে যে তোমাকে আমার বড় আপু একটু দেখতে চায়, তুমি কি একটু যাবা?
পরে আমি বলতেছি যে না আমার তো কখনো যাওয়া সম্ভব না, তুমি বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পর ওনাকে বাড়িতে আসতে বললো। পরে সে মানে এক প্রকার মানে অনেক রিকোয়েস্ট করতেছে। জি। তো আমি কেন যেন বললাম যে আচ্ছা ঠিক আছে, এটুকু বলে আমি আমার হাতে বই ছিল, কোচিং এ যাচ্ছি, বইটাই সহ রিক্সা উঠে পড়ছি। রিক্সা ওঠার পর আবার ভাবতেছি যে মামাদেরকে না বলে যাচ্ছি, মামারা তো একটু পরে টেনশন করবে, তারা তো একটু পর পরই খোঁজ নেয়, জি। অল টাইম তারা খোঁজ খবর রাখতেছে। আমার কেন যেন পরে আমি বলছি দেখো আমার কেন যেন মনে হচ্ছে যে আমি একটা অন্যায় করে ফেলছি, তাদের না বলে যাচ্ছি তোমার সাথে। পরে বলে, কোনো অন্যায় না, তখন কি তুমি করে বললেন নাকি না আপনি আপনি করে কথা হয়, ও আমাকে আপনি বলে। ওকে। পরে আমি বলছি যে দেখেন আপনার সাথে যাওয়াটা আমার খুব ভুল হচ্ছে, আমি মামাকে বলে যাই। পরে বলছি না বেশিক্ষণ লাগবে না, তারা জানবে না, জানার আগে তোমাকে আমি দিয়ে যাবো। ওকে। তো ওর দেখতেছিলাম যে পা থেকে মাথা পর্যন্ত হাত পা সমানে কাঁপতেছে। হুম। তো তখন আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা আছে, কোনো সমস্যা আছে। ওকে। ও কেন এইভাবে চোরের মতো কাঁপাকাঁপি শুরু করছে। তো একটুখানি পথ যাওয়ার পর আমি রিক্সাটাকে বললাম যে ভাইয়া রিক্সাটা থামান। পরে ও বলছে কেন, আমি বলছি আমি আপনার সঙ্গে যাবো না, আমার যাওয়া সম্ভব না। পরে বলছে কেন, কি হয়েছে? পরে আমি বললাম যে আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন, আপনি আমাকে আপনার আপুর বাসায় না অন্য কোথাও নিয়ে যাচ্ছেন, সেটাকে ক্লিয়ার করেন কোথায় নিচ্ছেন। পরে মানে অনেকক্ষণ ওর সাথে আমার কথা হলো, তখন সে স্বীকার করলো যে আমি চাইছিলাম আমার ফ্রেন্ডরা সব দাঁড়ায় আসতে, তোমাকে আমাকে নিয়ে যাওয়ার পর আমরা কাজে কোঅর্ডিনাইজ করবো। কোর্ট ম্যারেজ করে ফেলবে। আমি মানে পুরো অবাক হয়ে গেলাম যে আপনি এটা ভাবলেন কিভাবে, আমি তো নিজেই কখনো আপনাকে একসেপ্ট করবো না। আমার বাবা যতক্ষণ না বলবে, সে যতক্ষণ না আমাকে অনুমতি দিবে, আমি তো আপনাকে একসেপ্টই করবো না। আর আপনি কিভাবে মনে করতেছেন যে আপনি নিয়ে গেলে আমি কোড মিস করে ফেলবো? আর এটা কি অন্যরকম? আপনি আজকের পর থেকে আমার চোখের সামনে আর কখনো পড়বেন না, আমি আপনাকে আর দেখি না। পরে সে মানে অনেকভাবে মাপ চাইলো। পরে আমি বললাম যে না, মাফ করা সম্ভব না, আপনার প্রতি এটা আমি আশা করিনি। আমি ভাবছিলাম আপনি আসলেই হয়তো অনেক সহজ সরল একজন মানুষ, আপনি অনেক চালাক একটা লোক, অনেক অপমান করে বলছিলাম। পরে আমি ওইখান থেকে এসে রিক্সাওয়ালাকে বললো যে ওকে ওইখানে নামাই দিয়ে আসো, যেখান থেকে নিয়ে আসলাম এখানে নামাই দিয়ে আসো। পরে আমি ওইখানে চলে আসলাম। চলে আসার পর আমি ওই দিন আর কোচিং যাইনি, বাড়িতে চলে আসছি। চলে এসে আমি নানুকে বললাম যে এরকম এরকম করছে। আমি মানে আমার সমস্ত কথাগুলো আম্মুর সাথে শেয়ার করতাম। পরে আমি মানে ভীষণ ভয় পাইলো এই বিষয়টা নিয়ে, খুব চিন্তিত হয়ে গেলাম। পরে আমি আসে বলছি আম্মু বলছি তোমার আব্বুকে বলো না কথাটা, আচ্ছা। এটা আমার কাছে থাক, আমি দেখতেছি। আমি তোমার নানুর সাথে কথা বলি, তোমার মামাদের সাথে কথা বলি। তো আমি আসে এইটুকু করলাম না। পরে আমি আব্বুকে বলে দিলাম, আব্বু ফোনটা ধরার সাথে সাথে বললাম আব্বু এই ব্যাপার, মানে খেপে গেছে। খেপে যাওয়ার পরে সে তখন আমার মানে ক্লাস 10 এর পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে। পরীক্ষা আব্বু আমি জিজ্ঞেস করবো পরীক্ষা কি শেষ? আমি বললাম যে হ্যাঁ আজকে পরীক্ষাটা শেষ হয়ে গেছে। পরে বলছে আচ্ছা ঠিক আছে। কোনো মতো হয়তো সে রাতটা পার করছে, সকালবেলা দেখি যে আম্মুর নিয়ে এসে হাজির। ওরে বাবা। আম্মুর নিয়ে হাজির হওয়ার পরে সে মানে বলতেছে যে ব্যাগটা গুছাও, ব্যাগটা গুছাও, এখানে থাকতে হবে না। আমি প্রয়োজনে এই 2 বছর গ্যাপ দিয়ে আবার স্কুলে ভর্তি করবো, ক্লাস 9 দিব, এখানে থাকা হবে না, সব গুছাও। আব্বু দেখা গেল যে সবকিছু গুছাই টুছাই আম্মুরে বলতেছে যে এখানে আমি তোমাকে কিছুই বলবো না। এখন আমাকে বলছো। হ্যাঁ ঢাকা যাই। তারপরে আমি আমার মানে যখন থেকে আমার জ্ঞান মানে বুঝতে শিখছি, আব্বু কখনো আম্মুর সাথে বিহেভ করে না। যখনই দেখি সে লাউডলি আম্মুর সাথে কথা বলে, বাট আম্মুকেও দেখিনি কখনো আব্বুর সাথে তর্ক বিতর্ক বা থাকে না যে ফ্যামিলিগত কোনো সমস্যা বা ঝগড়াঝাটি, এরকম কখনোই দেখিনি। জি। আব্বু একটা কথা বললে আম্মু একদম চুপ, আবার আম্মু যখন একটা কথা বলতেছে আব্বু একদম চুপ। এদের মধ্যে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো আম্মু এই কথাটা শোনার পরে আম্মু মানে ভীষণ ভয় পেয়ে গেছে। সে আমি দেখলাম যে নানুর পাশে যায় বলতেছে যে তোমাদের কাছে মেয়েটা দিচ্ছিলাম, তোমরা তো একটু দেখে দেখে রাখা দরকার ছিল, আর ওর তো একটু বলা দরকার ছিল যে এখানে আসার দরকার নেই। যেহেতু ছেলেটা মানতেছে না, ওর বাবার কাছে কমপ্লেন করা দরকার ছিল, তোমরা কি সেটাও পারো নাই? মানে মামাদেরকে ভীষণ শাসাইতেছে আম্মু যে আজকে তোদের জন্য আমার হয়তোবা আমার ফ্যামিলি লাইফে কোনো সমস্যা হয়ে যাবে। পরে এটা বলার পরেই মানে মামারা অনেক রিকোয়েস্ট করতেছে যে দেখেন এই টাইমে আপাতত আমরা দেখতেছি, এই টাইমে নিয়ে যায় না, যেহেতু সামনে পরীক্ষাটা টেস্ট চলে আসছে, এরকম সময় নেওয়াটা ঠিক হবে না, এখন এরকম করে না, আমরা এখন দেখবো 24 ঘন্টা ওর পাশে আমরা খেয়াল রাখবি করবো। পরে আব্বু বলছে না তোমরা কতটুকু খেয়াল রাখবো এটা আমার জানা হয়ে গেছে। আব্বু আমাকে ঢাকা নিয়ে এসে পড়লো। ঢাকা আনার পরে দাদু দাদি ওরা সবাই মানে নানু বাড়ির সবাইকে দোষারোপ করতেছে, আমাদেরই ভুল হয়েছে, আমরাই নিজেদের দায়িত্বে একটা কিছু করতাম, তখন কেমন যেন একটা ডিসিশন নিয়ে ফেলছিলাম, হুট করে মেয়ে যেটা বললো সেটাই করলাম, এটা আসলে ভুল হয়েছে। তখন আব্বু আমি বসে আছি, আমার মন খারাপ যে আমার পরীক্ষাগুলো, আমার কথা হচ্ছে যে তোমরা যাই করো আমার লেখাপড়া যাতে নষ্ট না হয়, আমি এসএসসিটা ওই টাইমেই দিতে চাই, গ্যাপ দিয়ে না, পরবর্তীতে না। তো এটা জন্য আমার মন খারাপ। পরে আব্বু আমাকে, আমি বসে আসছি দাদু ভাইয়ের সাথে, তো দাদু আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি ওকে পছন্দ করো, তোমার কি ভালো লাগে? দাদু ভাই আমাকে জিজ্ঞেস করতেছে। পরে আমি বললাম না আমি ওকে পছন্দ করি না, আমার ভালো লাগে না, আর কখনো লাগবেও না।
পরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে, এইটুকু বিশ্বাস যেন থাকে। আচ্ছা তারপর আমি ব্যাপারটা দেখতেছি। পরে সে বলতেছে আমার আজকে বাইরে যাওয়া দরকার, তুমি আমার সাথে যাবা। তো আমি আর দাদু রিক্সায় করে ঘুরতেছি, দাদু যা যা খাইতে মন চাইতেছে সে খাইতেছে। আমি বলতেছি তুমি এগুলো খাও না, তোমার এগুলো নিষেধ, এগুলো খাইলে তোমার প্রবলেম হয়ে যাবে। পরে বলতেছে যে প্রবলেম হোক আর যাই হোক, কিন্তু আমি জানতাম না যে লাইফে ওইটাই আমাদের ফার্স্ট মানে আর লাস্ট দাদুর সাথে ঘোরা, তারপর আর কখনোই ঘোরা হবে না। তো এই জন্য হয়তো বা আমারও চলে যাওয়ার সময় ছিল, আর দাদুরও হয়তো ওইটার পর আর কখনো তার সাথে আমার সময় কাটানো কি হবে না। হয়েছিল আমরা শুনি। তারপর পরে আমরা দাদু মানে মিষ্টি টিষ্টি যা দরকার সে খাইলো, খাওয়ার পরে বলতেছে চল তো ফুপির বাসায় যাই। পরে না গেলাম, যাওয়ার পরে সেইখান থেকে ফুপি দেখে তো অবাক যে কি ব্যাপার তুমি চলে আসছো, মানে তারা তো প্রতি সপ্তাহের মধ্যে 2-3 দিন পর করেই চলে আসতো। পরে ওইখানে গেলাম, তারপর ওইখানে আবার খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে রাত 11টার দিকে দাদু আব্বুর সাথে বসলো। বসার পরে আব্বুকে অনেক বুঝাইলো যে দেখো তুমি যেটা নিয়ে টেনশন করতেছো, আমাদের মেয়ে তো ঠিক আছে, ও কখনোই কিছু করবে না, ওর প্রতি আমাদের বিশ্বাস আছে। তো তুমি এক কাজ করো, ওকে কালকে নিয়ে যাও বা ওদেরকে খবর দাও, ওরা এসে নিয়ে যাও, নিয়ে পরীক্ষাটা দাও। এটা আমার তোমার প্রতি আমার রিকোয়েস্ট, আমি আর কিছু চাই না, ওকে এসএসটা দাও। ওইখান থেকে দেওয়া তারপরে বাকিটা এখানে করবো আমরা, আগেও এসএসটা দিয়ে আসি। এটুকু বোঝানোর পরে আব্বু মানে দাদু ভাইয়ের কথা দাদুর কথা কখনোই সে ফেলতো না, আচ্ছা আচ্ছা ফেলতো না। পরে মানে হাজার আগের মাঝেও তার ইচ্ছার বিরুদ্ধে হলেও সে আমাকে দিয়ে আসলো। জামালপুরে হ্যাঁ জামালপুরে দিয়ে আসলো। এবং কি মামাদের বাড়ির আশেপাশে লোকজন থেকে শুরু করে মামাদের থেকে শুরু করে বললো যে ওই ছেলের যদি এই এলাকাতে দেখো তাহলে ওর হাত পা ভেঙে ওকে এখানে বাইধা রেখা তারপর আমাকে খবর দিবা, আমি ঢাকা থেকে এসে তারপর যা করার আমি করবো, বাট ও যেন আমার মেয়ের আশেপাশে না আসে, এরকম ভাবে বলে আসলো। ও তো আর আশেপাশে আসতে পারে না, ও আর কোনো কিছু করতে পারে না, কথা বলতে পারে না, করতে পারে না। তো হঠাৎ একদিন খবর আসলো যে ও সুসাইড করার চেষ্টা করছে, যে খেতে যে কীটনাশকটা দেয় ওটা ও খেয়ে ফেলছে। এটা আপনি জানলেন কিভাবে? এটা আমি জানলাম যে ওই যে আমার যে নানু বাড়ির আশেপাশে যে রিলেটিভ ছিল ওদের এলাকাতে যাওয়া আসা ছিল, আর ওদের তো ওইখানে খুব নাম করা ছিল। তো ওরা বলতেছে এরকম এরকম ও তো এটা করে ফেলতে, মানে নানু আর মামা এরা সবাই মানে ওদের এখানে চলে গেছে অলরেডি। আর আমি তখন বাড়িতে আমার কাজিনদের সাথে আমি শুনলাম, শোনার পর বলতেছি যে কি পাগল না ছাগল, ঝাল দিয়ে তার খবর নাই, সে বিষ খেতেছে, এটা করতেছে, এগুলো কি, এগুলো আসলে খ্যাপটাই করে, ভালো ছেলেরা করে না। পরে আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট একটু মানে এই হয়েছিল, পরে আব্বুকে স্যার ডাকেছিল, পরে বলছিল ওকে নিয়ে আমরা একটু খুব ভালো আশা করি, তো ওর কি কোনো সমস্যা? ও তো আগের রেজাল্ট গুলো খুব ভালো ছিল, ক্লাস 9 থেকে 10 পর্যন্ত খুব ভালো ছিল, এখন এই টেস্টের একটু যদি এরকম হয়ে যায় তাহলে খুব প্রবলেম, আপনারা একটু চেষ্টা করেন ওকে একটু গাইড দেওয়ার জন্য। তখন আব্বু কি করলো, আমার মানে টেস্টের পরপরই আম্মুকে বললো যে তুমি যাও, হ্যাঁ জামালপুরে যাও, এই 3 মাস তুমি মেয়ের কাছে থাকবা, এখানে যত যা আছে আমি দেখবো। পরে আম্মু আসলো, আসার পর আম্মু আমাকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করাইতেছে, দেখতেছে। এর মাঝে আব্বু আসছে একদিন, আব্বু আসার পরে রাত প্রায় 1টা দেখতে হবে, ওই টাইমে 4-5 জন লোক আসছে। 4-5 জন লোক আসছে, আসার পরে তার আব্বুর সাথে বসলো, বসে মানে মামাদেরও ডাকলো, আর আশেপাশে যে আমার আম্মুর চাচাতো ভাইটাই ছিল এদেরকে ডাকলো, ডাইকে মানে সবাই হয়ে বসলো। বসার পরে তো আমি আমার 4-5টা কাজিন, ওরা বলতেছিলাম যে এতগুলো লোকজন কি জন্য আসলো, কি ব্যাপার? ওরা বলতেছে এগুলো ওই যে ভাই দুলা ভাই বাপুর ওরা আসছে। ওরা আমি বললাম যে এগুলো কেন এত রাতে কেন? ওরা বলতেছে দেখো না কি হয়, দেখি আগে কি বলে। তো আমি করতেছিলাম আর মানে ওদিকে খেয়াল করতেছিলাম যে ওরা কি বলতেছে। তো এক পর্যায়ে দেখতেছি আব্বু খুব বুঝিয়ে করতেছে, মানে খুব রাগ, হ্যাঁ রেগে যাচ্ছে, মাঝে মাঝে রেগে যাচ্ছে। পরে আবার সবাই থামাচ্ছে, আপনি থামেন, বোঝার চেষ্টা করেন। পরে আমার যে ওই যে ওর যেই ওদের মানে কি ছিল দাদা বলি, আর ওদের নাকি গার্ডিয়ান পক্ষ যে ছিল, উনি একটা হেডমাস্টার ছিল স্কুলের, নিয়ে আসতে ওনাকে নিয়ে আসতে। পরে উনি বলতেছে যে এই কথাটা আমার কানে আসছে যে দেখেন একটা জীবনের জন্য আরেকটা জীবন নষ্ট হয়ে যাবে, আর সেই লোকগুলোর জন্য আরো কতগুলো মানুষের কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতেছে। এটাকে আপনি বুঝেন? আপনি তো চাকরি করেন, আর ব্যবসার জিনিসটা অন্যরকম, ওদের ব্যবসাটাই হচ্ছে মূল, আর সেটাই নষ্ট হয়ে যেতেছে। আর এইটা যদি হয় তাহলে খুব সমস্যা হবে। আর আপনি শুনেন, মেয়েদের ভাগ্য তো বলা যায় না, কার ভাগ্যে কি লেখা আছে আপনি না করতেছেন, হয়তো 2 দিন পরে দেখা যাবে আপনার মেয়েটা এই বাড়িতে গেছে, এখন যত অপমান করতেছেন, বলতেছেন চাষা পোষা এদের কাছে দিবেন না, হ্যান তেন এরকম ধরনের কথা বলতেছেন, এটা ঠিক না। মেয়েদেরকে নিয়ে বড় কথা বলতে হয় না। আমার বাবা বলতেছে আমি আমার মেয়েদের নিয়ে বড় কথা বলার মতো ওইটা রাখি, আমি আমার বিশ্বাস আমার মেয়ে কখনো আমার অবাধ্য হবে না। পরে বলতেছে যে এত বড় কথা বলেন না, এত করে বলেন না। পরে আমার আব্বু বলতেছে যে না আমি এটা বলতে পারি, কারণ আমার মেয়েদের প্রতি আমার অনেক বিশ্বাস, আমার মেয়ের আমার অবাধ্য হবে না। আর কখনো আমি এই ধরনের কোনো রিপোর্ট পাইনি আমার মেয়েদের বিরুদ্ধে। আপনি এলাকাতে ঘুরেন দেখেন, আমার মেয়েটার সম্বন্ধে কেউ একটা খারাপ কথা বলতে পারবে না, তো আপনি এটা বলেন না। পরে সেই লোকটা মানে অনেক কিছু বলার পরে আব্বু অনেক বুঝাইতে চাইছে, আব্বু ডিরেক্টলি না করে দিচ্ছে যে কখনোই সম্ভব না, এই কথাটা নিয়ে আমার কাছে আর কখনো আসবেন না। আমি একজন গভর্নমেন্ট জব করি, আমার মেয়েকেও চাইবো যে একজন সরকারি চাকরিজীবী ছেলে, আর আমার মেয়ের চাইতে যেন আরো বেশি শিক্ষিত হয়,
Status যেন ভালো। হ্যাঁ। আর এই মেয়েটা কখনো এই গ্রামের অঞ্চলে কখনো মানাতে পারবে না। আপনারা কেন এটা বুঝতেছেন না, এটা বোঝার চেষ্টা করতেছেন না। শুধু এখনকারটা ভাবলে তো হবে না। আপনারা বিজনেস নিয়ে আসছেন, আপনাদের ব্যবসা চিন্তা করতেছেন, আমার মেয়েটার লাইফ নিয়ে আমি চিন্তা করতেছেন। এটা কখনোই আন্ডারস্ট্যান্ডিং হবে না। এটা বুঝতে আপনি তো একজন শিক্ষিত, আপনি কি বুঝতেছেন? এই কথাগুলো আমি শুনলাম, শোনার পরে ভোর হয়ে গেছে। তাদের কথাবার্তা এক মানে আমিও শুনতেছি, তারাও মানে তর্ক বিতর্কের এক মাঝখানে সকালে মানে ফজরের আজান হচ্ছে, ওই টাইমে তারা চলে গেছে। ওই টাইমে যাওয়ার পরে আরো লোকজনের মাধ্যমে কয়েকদিন পর পরে আব্বু যেই কদিন ছিল অনেক বোঝানোর চেষ্টা করছে, আব্বু বলছিল না, কখনো সম্ভব না। না করার পরে আমার পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা শুরু হলো, আব্বু মানে অলরেডি ওই টাইমে পুরো মাসটাই সে ছুটি নিয়ে এখানে থাকলো। তার একটাই টেনশন, আমার কোনো মতো পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে সে আমাকে ঢাকা নিয়ে আসবে। তো পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা দিতেছি। পরীক্ষা দেওয়ার মাঝে মাঝে সময়ে আমার মানে নানুরি আরেক রিলেটিভ পক্ষ যে মামাই হয় সে আসলো। আসার পরে আম্মুকে আইসা মানে হাতে ধরে কান্নাকাটি শুরু করছে যে আমি তো তোর বড় ভাই হই, তোর কাছে আর কিচ্ছু চাই না, তোর মেয়েটা শিখে দে। পরে আম্মু বলছে আমি এগুলো বলতে পারবো না, আমার সাথে এগুলো বললেন না, আপনাদের কাছে আমি দয়া করে মাপ চাই, আমার ভুল হয়েছিল আমার মেয়েটাকে এখানে পাঠানো, আর এগুলো নিয়ে আমি আর নাটক করতে চাই না, এগুলো বললেন না। ওর ওই মামাকে না করে দেওয়ার পরে ও তো মানে পুরো পাগল, কোন দিক থেকে কারে পাঠাবে কি করবে এরকম। আর ওদিক থেকে ওর ভাইয়ের একটা জেদ চেপে গেল যে আব্বু এত বড় বড় কথা বলছে, এত অপমান করছে। সে মানে তখন থেকেই মানে একটা জেদ, ওই যে অপমানটা যে হ্যাঁ আমরা গেলাম তারপরে হ্যাঁ শুনলো না, আমি এগুলো কথা এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে, আমার পরীক্ষা চলতেছে, এগুলো আমার শোনার কোনো দরকারই নেই। পরে এসে বলতেছে যে এইরকম এরকম মেয়ে দেখায়, ও তো পালা পালায় চলে আসে, মেয়ে দেখেই না, নিয়ে যাই এখানে দেখাবে ওইখানে দেখাবে এরকম বলছে। কয় বছরের সিনিয়র ছিল? 4-5 বছরের বয়স ছিল। তখন আলটিমেটলি ওর বেশি অর্থে বিয়ে করার বয়স হয়নি। হ্যাঁ ওর তখন হয়নি। ও আমি পড়াশোনা করতো? হ্যাঁ ও পড়াশোনা করছে। ও ইন্টার পাস করছে আমি জানছি, কিন্তু ওর ফ্যামিলিতে আর কেউ লেখাপড়া করেনি। পরে আমার মনে আছে আমার যেদিন লাস্ট পরীক্ষা, ওদিন 2টা পরীক্ষা ছিল একসাথে। তো ওই দিন দেখি যে আব্বু সব কিছু আমার গুছাই টুসাই ব্যাগ টেক রেডি, আম্মুর বলতে সব গুছাই ফেলো, সব ই করে ফেলো। আজকেই হ্যাঁ মানে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আব্বু ট্রেনে উঠবে, এরকম একটা প্রিপারেশন নিয়ে ট্রেনের টিকিট কেটে রাখছে। পরে আম্মু বলতেছে, আমি সকালে পরীক্ষাটা দিয়ে এসে মানে মাঝখানে 1 ঘন্টা বিরতি ছিল। পরে বলতেছে যে দেখো আজকে না যে কালকে। আব্বু বলছে একটা কথা বলবো না, মেয়েটার পরীক্ষা শেষ হওয়ার মিনিটের মধ্যে সব নিয়ে বের হবে, একটা কথা। নানু অনেক কান্নাকাটি করতেছে, আগের দিন রাতেও দেখছি নানু অনেক কাঁদতেছে। পরে ওই দিন আব্বু মানে লাইফে মানে ফার্স্ট আম্মুকে একটু হেয় করে কথা বলছিল যে আমি আমার জীবনটা নষ্ট করছি করে বিয়ে করে, আমি আমার মেয়েটার জীবনটা নষ্ট করতে চাই না। এর কি যন্ত্রণা, এর কি কষ্ট, এটা আমি খুব হাড়ে হাড়ে বুঝি। আর আমি জীবনে একটা ভুল করছি, তার মা আমি আজও পর্যন্ত পাইনি, একটা সন্তান হওয়ার পর। আর আমি যদি আমার এই মেয়েটাকে, আমার বংশে মেয়ে নাই, আমার এই 2টা মেয়ে, তো ওই দিন আমার খুব খারাপ লাগছে যে আম্মুকে আব্বু ওই ফার্স্ট আমার সামনে আম্মুকে একটা চর মারছিল। চর মারার পরে আমি মানে অবাক হয়ে গেছিল যে এটা কি করলো। আমাকে একটা চর মারছে আম্মুর সামনে, একটা চর মেরে বলতেছে যে আমি অনেক আশা নিয়ে দিছিলাম, ভরসা নিয়ে দিছিলাম, আমার মেয়েটার লাইফটা তো ধ্বংস করার পথে তোমরা নামছো, তার সাথে হয়তো আরো যে কি হবে এটার আভাস আমি এখন থেকেই পাইছি। আমার ভিতরটাই যেন কেমন করতেছে, একটা ঝড় তুফানের আভাস আমি পাইতেছি। যিনি কথা বললাম একটা চর মাস, ওটাই আমি লাইফ ফার্স্ট দেখছিলাম যে আমাকে একটা চর মাস না, আমার খুব কষ্ট লাগছে। আম্মু আমাকে ধরে অনেক কান্নাকাটি করতেছে, সারাটা রাত নানু কান্না করছে, আম্মুও কান্না করছে, আর আব্বু বাইরে বসেছিল একটা চেয়ারে। মানে ওই হয়তো থাকছে মানে ওই আগের দিন রাতে, তারপরে সব গোছানো, মানে পরীক্ষাটা শেষ হওয়ার আগের দিন রাতে এটা। এইসব জিনিস আপনার বাসার মধ্যে ঘটে যাচ্ছে, এগুলো তো আপনাকে মেন্টালি ডিস্টার্ব করার কথা। হ্যাঁ আমার খুব ডিস্টার্ব হচ্ছিল, আমি মানে হ্যাঁ পড়ার সময় আমার খুবই হইতেছিল। তারপর আমার মানে ধরে আমি একটা মানে যুদ্ধের মতো করেই আমার পড়াটা চালা যাচ্ছে, আমি ওগুলো মানে আমার কান নিচ্ছিলাম না। আমার কথা হচ্ছে আমার বাবার আশা, আমি এসএসসি পাস করবো, তারপর কলেজে যাবো, ভালো কিছু করবো, চাকরি করবো। বাবা সবসময় বলতো যে তোমরা লেখাপড়া করবা, গ্রাজুয়েট করবা, তারপর একটা ভালো চাকরি আমি ভালো একটা চাকরি দাঁড়াবা, তারপরে অনেক পরে বিয়ে। এই লক্ষ্যটাই আমার ছিল যে আমি লাইফে কিছু করবো, বাবার মতো একটা সরকারি চাকরি করবো, ছোট হোক আর বড় হোক, সিম্পল ভাবে চলতো, বাবা যেভাবে চলছে। তো এটা নিয়ে আমি লেখাপড়ার দিকে মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছি। তো এর মধ্যে ওই দিনই পরীক্ষাটা শেষ, লাস্ট পরীক্ষাটা। তো আমাকে এমন ভাবে গাইডে রাখছে যে ও আমার মানে 10 হাত কাছেও আসতে পারে এরকম অবস্থা। তো কিভাবে জানো, আমি পরীক্ষা দিয়ে আসতেছি, আম্মু এই সাইডে দাঁড়ানো, মামারা সবাই দাঁড়ানো, ও আমার যেই কেন্দ্রটা পড়ছিল ওই কেন্দ্রের যে আয়া ছিল তাকে যেন কিভাবে ম্যানেজ করছে। বলছে যে ওরে যেভাবেই হোক আপনি একটু ওয়াশরুমের দিকে নিয়ে আসবেন। ওইখানে বলছিল, বলার পরও কিভাবে যেন ওই ওয়াশরুমের ওই পাশে একটা দেওয়াল ছিল, পাঁচিল ছিল, সেটা টপকে ওইখানে দাঁড়াইছে। তো আমার বলতেছে যে পরীক্ষা শেষ, তো আয়াটা বলতেছে তুমি তো এখন চলে যাবা, শুনলাম তোমার সবকিছু গুছানো, সব তোমার মামারা বলতেছে, তো আসো ওই কর্নারে যাই, তুমি একটু ফ্রেশ হয়ে যাও। পরে আমি না ফ্রেশ হবো না,
আমার কোথাও যাওয়া নিষেধ, আমার হল থেকে বেরোনোর সাথে সাথে বাড়িতে যেতে হবে, আব্বু ওয়েট করতেছে আমার জন্য, আমরা ঢাকা চলে যাবো। পরে বলতেছিল যে আচ্ছা আসো দেখি। পরে ওনার আমি বুঝি নাই যে ওইখানে যে ও দাঁড়ায় আছে। পরে ওইখানে গেছি, যাওয়ার পরে মানে ও মানে আমার দেখে হাওমাও করে কান্না করে ফেলছে। ওর কান্না দেখো ওই আয়াটাও কাঁদতেছে। ওই আয়াটাকে বলতেছে আপনার দুটো পায়ে ধরে একটু বুঝলাম, ওর একটু বলেন যে একটা মন ভাঙা আর একটা মসজিদ ভাঙা কিন্তু মানে খুবই কান্নাকাটি করতেছিল। বলতেছিল যে দেখো একটা মন ভাঙা আর একটা মসজিদ ভাঙা একই কথা, তুমি হয়তো শহরের একটা ছেলে না, এই জন্য তুমি আজকে এক্সপেক্ট করতেছো না, বা অনেক ধরনের কথা ও বললো। বলার পরে আমি ওর একটা কথাই বললাম, দেখো তুমি যদি আমার বাবার মনটা জয় করতে পারো আর তাকে যদি তুমি রাজি করতে পারো, আমি ঠিক আছে, এটাকে তুমি শুনে রাখো, যদি আমার বাবাকে কখনো তুমি রাজি করতে পারো, এইটুকু আমার লাস্ট কথা, এর বাইরে আমি কিছু বলতে পারবো না, তুমি আমার বাবার অবাধ্য হতে পারবে না, আর আমার বাবা যদি রাজি না হয় সেক্ষেত্রে আমার কিছু করার নাই। এটুকু বলে আমি বললাম যে তুমি ভালো থেকো আর আমার ভুলে যাও বলে আমি চলে আসলাম। চলে আসার পরে আব্বু সাথে সাথে ব্যাগ টেক নিয়ে বের হয়ে আসে, আমাকে মানে আমি যে নানু বলতেছে একটু খেয়ে নে, রেস্ট নে, সেটুকু বাঁধতেছে না, আর কিছু বাবার একটা ধারণা হয়ে গেছিল যে যদি বেশি সময় স্টে করি কোনো একটা ক্ষতি হয়ে যাবে, এটা ভাবতেছিল। পরে আমি চলে আসলাম। এর মাঝে আমার যে বড় কুপিটা ছিল, পাশাপাশি বাড়ির ছিল, উনি নাকি এসে দাদার সাথে কি ঝগড়াঝাটি হয়েছিল বাড়ির জমিটা নিয়ে, কি সম্পদ নিয়ে কি সমস্যা হয়েছিল সেটা নিয়ে তর্ক বিতর্ক এক পর্যায়ে দাদার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছিল। তো হওয়ার পর আমরা বাসায় আসছি, আসার পরে দিয়ে আমি আগে রুমে ঢুকছি, দাদার রুমে ঢুকছি, ঢুকে দেখি যে দাদা সোফার উপরে হাতটা ছেড়ে কেমন যেন হইয়া কি সেন্সলেস আছে নাকি কি অবস্থা আমি সেটা বুঝতে পারতেছিলাম না। তো আমি চিৎকার করলাম, পরে আম্মু বলতেছি দেখো তো কি হয়েছে। পরে এসে দেখে যে দাদার অবস্থা খারাপ, সাথে সাথে অ্যাম্বুলেন্স গেল, ফোন দিল, পরে বাইরে নিয়ে আসলো, ডাক্তার বলতেছে ব্রেন স্ট্রোক করে ফেলছে, ব্রেন স্ট্রোক করে ফেলছে। পরে মানে খুবই খারাপ অবস্থা ছিল তার। কতদিন হবে 21 দিন হয়তো বাইরে ছিল, নাকি নল দিয়ে খাবার দাবার সবকিছু ইয়ে হয়েছিল। 21 দিন পরে দাদা মারা গেল। হ্যাঁ, ওই দিনটা আমি কখনো ভুলবো না। আর ওই যে আমাদের শেষ ঘোরাটা ছিল, ওই দিনটা দাদা খুব এনজয় করতেছিল, খুবই মনে করতেছিল। পরে এরকম হয়েছিল, হওয়ার পরে ওই ফুপিরা যখন আসলো মিলাদ টিলাদ করার পরে আমাকে নিয়ে গেল ওই যে ছোট ফুপিটার বাসায় ক্যান্টনমেন্টে। তো এইভাবে একদিন হঠাৎ করে আব্বু ফুপিকে ফোন দিচ্ছে, আমরা কই যেন যাবো, এই টাইমে ফোন দিচ্ছে, যে বলতেছে যে আমি আসতেছি। তো এর মাঝে বলতেছে কেন কি জন্য, ও তো মাত্র আসলো, 2-1 দিন হয়েছে আমার বাসায় আসছে, দেখি যে ঘন্টা খানিকের মধ্যে আব্বু চলে এসেছে। খুবই বলতেছে যে ওনারা ড্রয়িং রুমে বসে কথা বলতেছে যাই কিছু করো, দেখো ওদের কথা শুনে কোনো কিছু তুমি দুর্বল হবা না। আব্বুকে বলতেছে মানে আমি তখনও জানি না যে বাসায় কে বা কারা আসবে, কি হয়েছে, কেন আব্বু আমাকে হুট করে নিতে আসলো। পরে আব্বু বলছে চলো আমরা চলে যাবো। পরে ফুপি ওই কথা বললো, বলার পর আমি বাসায় আসছি। আসার পরে আমাকে আমার রুমে যাইতে দিচ্ছে না, মানে আমাদের রুম গুলোতে যাইতে দিচ্ছে না। যে সাইডটাতে দাদু থাকতো ওই সাইডের রুম গুলাতে আমাকে বসাই আব্বু বলছে তুমি এখানে থাকো। পরে আমি কেন এদিকে যাবো না কেন। পরে আমাকে আমার ছোট বোন বলতেছে আপু গ্রাম থেকে না অনেকগুলো লোক আসছে। পরে আমি বললাম যে গ্রাম থেকে লোক আসছে, কারা আসছে? পরে বলতেছে আমিও চিনি না। তো এর মাঝে আমার দাদু বলতেছে যে দেখ এক কথায় না করে দে, পরে উনি বলছে যে না করে দে। পরে ওরা মানে ওইটা আমার নানু হয়তো বলছিল যে উনি যদি বলে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে। পরে ওই যে পরে দাদুর সাথে বসে বসে গল্প করতেছে, আমি শুনতেছি যে ওনারা দাদুর সাথে কথা বলতেছে। আমি ওনাদেরকে নাস্তা টাস্তা খাবার দাবারের ব্যবস্থা করছে, যেহেতু এত দূর থেকে আসছে ওদিন তো তাদের যাওয়া সম্ভব না। পরে খাবার দাবারের ব্যবস্থা করছে, খাওয়া দাবার। এখন একটা লোক বাড়িতে আসছে, দাদুর সাথে এটাই বলতেছে দেখ শত্রু যদি বাড়িতে আসে মানুষ ভালো ব্যবহার করে। আর যেহেতু তোর শ্বশুর বাড়ি এলাকার লোকজন রিলেটিভ হয়, বই রিলেটিভ, তুই খারাপ ব্যবহার করবি না, দেখ কি হয়। আর মেয়ে নিয়ে তো হয়তো ওর ভাগ্য এর চেয়ে ভালো জায়গায় যেতে পারে বা এর চেয়ে খারাপ জায়গায় যেতে পারে, তুই একটু চিন্তা ভাবনা কর। দেখ মানে ওনারা ততক্ষণে দাদুকে পটাই ফেলছে, দাদু এই জন্য এই কথাটা বলছে। তারা কিন্তু দাদু খুবই রাখবেন ওই বিষয়টার জন্য, ওই জামাপুর যাওয়াটা নিয়ে। পরে খাওয়া দাওয়া হলো, এক পর্যায়ে সারা রাত তারা কি বললো না বললো দরজা টরজা লাগায়া ঘুম থেকে উঠে দেখতেছি সবাই আসছে। সবাই আসার পরে আম্মু মানে মনটা অনেক খারাপ, হয়তো আম্মুর সাথে আব্বুর অনেক ঝগড়াঝাটি হয়েছে। হওয়ার পরে সবাই আসলো, আসার পরে ড্রয়িং রুমটাতে মানে আমাদের যে বসার রুমটা ছিল ওইখানে সবাই এসে বসলো। বসার পরে দেখতেছি যে আমাকে মেজো ফুপি যায় বলতেছে যে আমি ছোটবেলা থেকে দেখতাম রে তোর মাথার সিঁথিটা না অনেক লম্বা, তোর অনেক দূরে বিয়ে হবে। খুব আমাকে সবসময় এটা বলতো যে তোর মনে অনেক দূরে বিয়ে হবে। উনি যায় আমাকে ধরে কান্না করতেছে, বলতেছে যে আমরা যেটা আশা করি নেই সেটাই হইতেছে। ততক্ষণও আমি জানি না যে কি হইতেছে। পরে আমাকে নিয়ে আসলো সবার সামনে, আনার পরে দিয়ে ইটা ওর যে দাদাটা যেটা মাস্টার ছিল, স্কুল মাস্টার ছিল, উনার সামনে আসে।
ওনাকে আমি ওই দিনই দেখলাম। উনি আপনাদের এতে চলে এসছে। জি। এখানে চলে আসছে। চলে আসার পরে তখন সে একটা বের করলো, বক্স থেকে আংটি বের করলো। জি। সেই আংটিটা আমার হাতে পরানো, মানে আমার হাতে পরানোর জন্য দাদির হাতে দিল। উনি বললো যে আপনি মুরব্বী, আপনিই পরায় দেন। সেই সময়টাতে আপনার বাবা কি বলছে? বাবা নির্বাক। বাবা যখন সাইলেন্ট। হ্যাঁ, পুরো সাইলেন্স হয়ে গেছে। কি বলছিল ওরা, কি নিয়ে কি হয়েছে এটাও আমি জানতেছি না। আচ্ছা। কারণ আমি তো তখন কোনো কিছু বুঝি নাই। আমি ফুপির বাসা থেকে আসলাম, তারপরে তারা ওই রুমে যাইতেই দিল না, পুরো রুম লাগায় সারা রাত কথা বললো। আচ্ছা। পরে সবাই কান্না করতেছে, আমার ছোট বোনটাও কান্না করতেছে, ভাইয়া তো বাসা থেকে বের হয়ে চলে গেছে। ভাই ওই মুহূর্তে আব্বু অনেক রিকোয়েস্ট করছিল যে একটু দাঁড়াও, সে বলছিল এখানে দাঁড়ানোই সম্ভব না। ভাইয়াও চলে গেছে বাসা থেকে। পরে আমার দাদি আমার হাতে ওই আংটিটা পরাই দিল, বললো যে আপনি পরাই দেন, আমরা নিয়ে আসছি। আংটি দিল আর আমার হাতে 2000 টাকা দিল ওরা। দেওয়ার পরে ওরা চলে গেল। তারপরে আব্বুকে কি যেন বললো, পরে বললো যে আমি ফোনে জানাবো। পরে আমাকে আমার বাবা অনেকক্ষণ পরে আমার রুমে আসলো। আসার পর আমি মানে ভীষণ কান্না করতেছি, অনেক কান্দতে কান্না আমার চোখ পুরো ফুলে গেছে। তখন আব্বু বলতেছে যে আম্মু আমাকে মাফ করে দিও, আমি হয়তো হারিয়ে গেছি। ওরা আমাকে আসলে কি যে বললো আর কি হইলো আমি নিজেও বুঝলাম না। আচ্ছা। ওদের ছেলেটাকে ওরা ঠিক রাখতে পারতেছে না, হয়তোবা ও এর আগে কীটনাশক খাইছিল, এখন হয়তো একটু ভয়ঙ্কর কিছু করবে। আমি এটা মানে কি করবো, ওরা আমার হাতে পায়ে ধরে আমাকে পুরো করে ফেলছে। আমি আর কিছু করতে পারলাম না। অনেক ভাবে বুঝাইছি যে আমার মেয়েটাকে গ্রামে বিয়ে দিলে ও পারবে না কিছু করতে, কিন্তু যৌথ ফ্যামিলি, যে ফ্যামিলিতে 15-20 জন মানুষ, এই ফ্যামিলিতে আমার মেয়ে কিভাবে অ্যাকসেপ্ট করবে, কিভাবে থাকবে? এত কখনো এগুলো এই পরিবেশে যাই নেই, এই পরিবেশে থাকেই নাই। তারপর তারা বলতেছে যে না। পরে আমি আমার বাবাকে ধরে অনেকক্ষণ কান্না করছি। অনেকক্ষণ কান্না করার পরে আব্বু কান্না করতেছিল। কান্না করার পরে বিকেলের দিকে ফুপিরা সবাই মিলে ডিসিশন নিল যে 2 মাস পরেই মানে বিয়েটার সবকিছু। তখন আমার পরীক্ষার 1 মাস শেষ হয়ে গেছে, আর 2 মাস পরে আমার রেজাল্ট বের হবে। ওই টাইমে এটা তখন আমি আব্বুকে বলছিলাম যে আব্বু তোমরা যাই করো, ওদেরকে একটা প্রমিস করবো ওরা যেন আমাকে কলেজে ভর্তি করে, আমি যেন আমার লেখাপড়াটা চালাই যেতে পারি। তার মানে শেষ পর্যন্ত আপনাদেরকে হার মানতেই হলো। হ্যাঁ, ওদের জিদের কাছে। পরে ওদের যে কি জিদ ছিল আর কি জন্য যেটা করলো, ওরা ছোট হয়েও আসছে। তারপরে যেও আইসা হাতে পায়ে ধরে আমার বাবাকে রাজি করছে, আমার ফ্যামিলি সবাইকে মানে ফুপিদের ফুপাদের সবাইকে রাজি করছে। করানোর পরে তারা ফোনে কথা বলছিল, ফুপিরা যেহেতু রাতে ছিল না, আব্বু ছিল, ওনাদের সাথে কথা বলে সবকিছু রাজি করার পরে তারা চলে গেল। চলে যাওয়ার পরে আব্বু বিকেল দিকে ওদের ফোন দিল যে 2 মাস পরে 2003 সালে 21 ফেব্রুয়ারি ডেট করলাম দিয়ে। তখন সে মানে আমি শুধু আব্বুকে একটা কথা বললাম, যাবো তুমি ওদেরকে শুধু একটা রিকোয়েস্ট করবা যে তুমি রাজি হয়েছো, তুমি কথা দিছো তাদেরকে, এখানে আমি আর কিছুই বলবো না, আমার কোনো ইচ্ছা আশা বলতে কিচ্ছু নেই, যেহেতু তুমি রাজি সেহেতু আমি আর কিচ্ছু বলবো না। তার মাঝে মানে এঙ্গেজমেন্ট হওয়ার পরে ওর যে থাকলো যে ও আমাকে দেখতে আসবে, অনেকদিন যাবো দেখে না, আমাকে দেখতে আসবে। এই মাঝে ওইখান থেকে ফোন আসলো যে ও যাবে সাথে, ওর আর একটা কাজিনকে নিয়ে আসবে, একটা চাচাতো ভাইকে নিয়ে আসবে। তো এর মধ্যে বেশ কিছুদিন পরেই ও আসলো। আসার পরে তো ওর পাঁচটা তো বাকি ছিল, ওকে টাঙ্কি দেওয়ার দরকার ছিল, সেটা ফুপিরা বললো যে ওকে তার টাঙ্কি দেওয়ার দরকার ছিল, যাই হোক। পরে ও আসলো, আসার পরে কেনাকাটা করে দিল ওকে। কেনাকাটা করার পরে ওকে একটা আংটি বানাই দিল। তারপর ঘুরে আমি ওর সাথে কথা বলি না, আমি আমার মতো আমার রুমেই থাকি। ও আমার ছোট বোনটার সাথে কথা বলে, ছোট ভাইটাকে নিয়ে ঘুরে, তারপর ঘোরাঘুরি করতেছে, ঢাকাতে ঘুরতেছে। তো এর মাঝে ও আমার সাথে কথা বলে না, আমি যে তোর সাথে কথা বলি না, ও আমার সাথে কথা বলে না। আমার মনে ভিতরে একটা রাগ যে ও যেতে ফোন করলো, আমি তো কখনো কল্পনাই করিনি এরকম একটা ছেলেকে আমার লাইফে। ও চলে গেল, চলে যাওয়ার পরে ওদের সাথে কথা, আব্বুর সাথে নাকি কথা হচ্ছিল কি লেনদেনের ব্যাপারে। আব্বু নাকি বিয়ে না করছে, যে যেহেতু ছেলে কোনো চাকরি বাকরি করে না, কোনো কিছু করে, আমি টাকা পয়সা দিব না, কোনো লেনদেন হবে না, যৌতুকে কোনো লেনদেন হবে না। এটা আমার কথা হয়েছে এই অবস্থাতে। হ্যাঁ, এটা নাকি হয়েছে, সেটা আমি ততদিনে জানতেছি, মানে যখন বিয়ের দিনটার কাছে আসতেছে তখন জানতেছি। তখন আব্বু, আমার মামা ছিল, মামাকে বলতেছে যে মামার সাথে ফোনে কথা হচ্ছে যে এটা তো সম্ভবই না, লেনদেনের ব্যাপারটা আমার এটা মনের ইচ্ছা, আমি যদি মন থেকে কিছু দিই সেটা আমার বিষয়, আমার মেয়ের জন্য দিব, ওদের জন্য না। ওরা তো রাস্তার ফকির না যে ওদেরকে দিতে হবে, আমি যৌতুক দিয়ে মেয়ের বিয়ে দিব না। আমার বাবা আমাকে জিজ্ঞেস করলো, অনেকগুলো কার্ড নিয়ে আসে, আনার পর ভাইয়াকে দায়িত্বটা দিল যে তুমি সবকিছু দেখবা। তো ভাইয়া তো মন থেকে রাজি না, ভাইয়া তো মানে সবসময় ওদের মেজাজ গরমই হয়ে থাকে। তারপর ভাইয়া কার্ডগুলো নিয়ে আসলো, আনার পর আমাকে বলতেছে দেখো কোনটা তোমার পছন্দ হয়। পরে আমি যে কার্ডটা চয়েস করলাম সেই কার্ডটা আব্বু কি করলো, এসব করলো, করার পর ওই কার্ডে ছাপানো হলো, কার্ডটা সব বিলি করা শেষ। তার মধ্যে ওদের সাথে আব্বুর কথা হলো যে আমার তো প্রথম আমাদের ফ্যামিলিতে বিয়ে, আর মেয়েটাকে গায়ে হলুদের সময় আপনারা আসবেন, গায়ে হলুদ এটা তো ঢাকাতে হয়, এরকম। তো ওরা বললো যাচ্ছে ঠিক আছে আসবো। আমার গায়ে হলুদ খুব ভালো আয়োজন করা হয়েছিল, অনেক লোকজনকে বলা হয়েছিল, গায়ে হলুদে সমস্ত ইতি করা শেষ, লোকজন আসা শুরু হয়েছে। এই মুহূর্তে ওদের ওখানে একটা ফোন আসলো, ফোন আসার পরে বলতেছে যে আমরা তো যাইতে পারতেছি না, আমাদের ব্যবসা বাণিজ্য রেখে এরকম গায়ে হলুদ আদিক্ষেতা আমরা করতে পারবো না। এরকম একটা প্রশ্ন মানে ইসে আমাদের ফ্যামিলির সবাই মানে হতবাক হয়ে গেল, এটা কি করলো, এগুলা কেন করতেছে এই মুহূর্তে, যারা এত কিছু করে কাকুতি মিনতি বিনয় করে এত কিছু রাজি করলো, এখন তাদের এই আসল রূপ আসতেছে, তার মানে কি? ওই ফুটফুটে তো ভীষণ খেপে গেল। তারা বলতেছে ফোন দাও, না করে দাও, বুঝতে না।
আমরা বিয়ে দিব না। যেহেতু এখনই তাদের আসল রূপ বের হচ্ছে, আরো তো বাকি জীবনে কি করে কে জানে, না করে দাও। পরে আব্বু ফোন দিয়ে অনেক টাকাটাকি করলো। পরে আমার ওর যে দাদাটা ছিল সে বলতেছে, দেখেন গ্রামের লোকজন তো এগুলো আসলে পছন্দ করে না, আর ওদের তো ব্যবসাটা অনেক বেশি সিরিয়াসলি, আর ওদের একটা দিন যদি দোকান বন্ধ থাকে তাহলে ওদের অনেক টাকা লস হয়ে যায়, প্রায় 1-1.5 লাখ টাকা লস হয়ে যায়। এটা আপনাদের বুঝতে হবে। আপনারা করেন, সমস্যা নেই, এটা তো নিজেরাও করে, এখন তো হয় নিজেরা গায়ে হলুদটা নিজেরাও করে। এর মাঝখানে আমাকে আমার এক ভাবি এসে বলতেছে যে ফোন ওরা কথা বলবে। পরে আমি বলতেছি আমাকে ফোন দিচ্ছে কেন? পরে আমি ফোনটা সালাম দিয়ে ধরলাম, দেখলাম যে ও সেই দাদাটা। পরে আমাকে বলতেছে আমরা তো বিয়ে শপিং করতেছি। আমি মানে অবাক, কালকে ওরা এখানে আসবে, আজকে এত রাতে গেছে শপিং করছে, তখন রাত 9টা 9:30 বাজে, তা আমাকে কেন ফোন দিচ্ছে? পরে আমার বলতেছে যে তোমার কেনাকাটাটা তো করবো, তো তোমার কি কালার শাড়িটা পছন্দ সেটা তুমি বলবা কি? পরে আমার কোনো পছন্দ নাই, আপনাদের যা ভালো লাগে সেটাই নেন। তো এর মধ্যে আমার ভাবিটা ফোন ধরছে, যে ভাবি ইটালি থেকে আসছে, ওই ভাবিটা ফোন ধরে বলতেছে দেখেন আপনারা তো, উনি মানে ভাবি বিষয়টা বুঝতে পারছিল যে ওরা এই ধরনের কিছু করবে। তো পরে বলছিল যে দেখেন বিয়ে শাড়িটা খুব ভালো কিছু নিয়ে আসবেন, আর বিয়ের কেনাকাটাটা একটু ভালো মতোই করেন, ওইখানে কোনো করেন না। পরে আমি আমার নামটাকে বলছি তুমি তো খুব খুশি তাই না, তোমার তো খুব খুশি হওয়ার কথা। সে আমার জড়ায় ঘুরে বুকের ভিতরে নিয়ে বলছে আমি আসলে অনেক খুশি, আর আমার নাতিটা এতদিনে একটু সুখী হবে। সে আর এটা বুঝলো না যে আমার কষ্টটা যে কোথায়, সেটা এটা কি করলো না, সে হেসে উড়াই দিতেছে। তো আমাকে সকালবেলায় পার্লারে নিয়ে যাওয়া হলো, পার্লার থেকে সাজানো টাজানো সবকিছু রেডি করা হলো। তো ওদেরকে বারবার ফোন দিতেছে যে আপনারা কোথায় আসেন, এখানে একটু তাড়াতাড়ি আসবেন, শুক্রবার যেহেতু আর ফেব্রুয়ারি ছিল ওইটা দিনটা, বলতেছে যে এখানে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে, গেস্টরা এসে কিন্তু জিজ্ঞেস করবে যে বরকে এটা সেটা প্রশ্ন করবে, তো আপনারা একটু চেষ্টা করবেন দূর থেকে আসবেন, তাড়াতাড়ি আসবেন। তো ওরা মানে বারবার বলছে হ্যাঁ আসবো। তো এরই মাঝে একজন নাকি ফোন ধরছে, ধরে বলতেছে যে দেখেন এরা তো এখন রেডি হয়নি, গাড়ি এসে বসে আছে, এরা তো রেডি হয়নি, কিন্তু এখন বের হয়নি, তখন 12:30 বাজে ওই টাইমে। ওদের আসতে আসতে মনে হয় যে 3-4 বেজে গেছে জামালপুর থেকে। তো ওদের মানে ফার্স্ট টাইমে আমি যেটা আমার কানে আসলো যে আমি বসে আসবি, ওই টাইমে আমার কাজিনরা এসে বলতেছে কি অবস্থায় আসছে, একটা মাইকো নিয়ে আসছে। পরে এক পর্যায়ে যাই হোক এরকম ওরা চুপচাপ হলো, আপনি সবাইকে শান্ত করলো, শান্ত করার পরে আবার হাউমাউ চেঁচামেচি মানে বিয়ে যে ওরা ইটা আনছে কেনাকাটার মানে সুটকেসটা নিয়ে আসছে, ট্রলিটা নিয়ে আসছে, ওইটা মানে খোলার সাথে সাথেই মানে সবার মেজাজ গরম। মানে আমার যে আপুরা ছিল, তারপর আমার ভাবিরা ছিল, আমার যে ফুপিরা ছিল, সবাই মানে চেঁচামেচি এগুলা কি নিয়ে আসছে, এই ধরনের এগুলা কি কেনাকাটা, কয় টাকা দিয়ে আনছে, 2 টাকা 3 টাকা হবে, এগুলো নিয়ে কি কেউ ঢাকা শহরে বিয়ে করতে আসে? আর এরকম একটা পরিবেশের ভিতরে এই বাড়িটা দেখলেও তো বোঝা যায়। আমি ততক্ষণ বুঝিও নাই। পরে আমার আপুরা বলতেছে, আমার এক ভাইয়ের বলতেছে এই এক কাজ করো, মাইকেতে যাও, যাই শাড়ি শুড়ি নিয়ে আসো, এগুলো পরে কখনোই বোনকে দিব না, ওরা যা করে করুক। তো এইগুলা নিয়ে অনেক চেঁচামেচি হয়ে গেছে। পরে আমার সেই যে মানে ইটা ছিল, ওদের যে দাদাটা ছিল, উনি এসে আবারই সেখানে হস্তক্ষেপ করে উনি আবার সব শান্ত করলো, সবকিছু বুঝাইলো। আর আমার বিয়েতে আমার ওই সময় যখন মানে ওদের শাড়ি পরানোর আগে আমার যে শাড়িটা পরায় রাখছিল, আমার কুপিরা দিচ্ছিল পার্লারে নিয়ে যাওয়ার সময়, ওই শাড়িটা তখন সবাই ওদের বাড়ি থেকে যারা কয়েকটা মেয়ে আসছিল। তো আমার ভাসুর তখন বিয়ে করছিল, ওই আমার ভাবিটাকে বলতেছে যে দেখো যে শাড়িটা পরে আছে, এই শাড়িটার দামটা জানো কত, এই শাড়িটার সাথে ওই শাড়িটা একটু তুলনা করো। আমার তো মন চাইছে ওই শাড়িটা না পরে এই শাড়িটা পরে আমরা মেয়েটাকে বিদায় করে দিই। ওনাদেরকে এভাবে বলতেছিল, তারা মানে মন খারাপ করে প্রতিটা বিষয় তারা দেখতেছিল, আর ভীষণ রাগান্বিত হচ্ছিল, আমি দেখতেছিলাম। তো এর মধ্যে আমার যে গয়নাগুলো ছিল এগুলো আমার ওই যে ছোট একটা বোন আসছিল, তারপরে আরো 4টা বোনরা আসছিল, ওরা আসছিল। তো গয়নাগুলো যখন বের করছে 7-8 ভরির মতো গয়না ছিল, আমি 2 বোন মিলে সমসময় আসছিল। সেই গয়নাগুলো বের করে যখন দেখাইছে, তখন মানে ওর যে বড় ভাবিটা ছিল উনি মানে অনেক হিংসায় পড়ে গেছে যে এত গয়না দিয়ে, উনি বলতেছে এত দূরের রাস্তা এত গয়নাগাটি দিয়ে নেই, বা পরবর্তীতে আস্তে আস্তে দেন। পরে আমার কবি বলছে কেন, প্রয়োজন আমরা সাথে দিব। পরে মানে এরকম হলো, হওয়ার পরে তো আমার গয়নাগুলো যখন পরাইলো, তখন ওদের দেওয়ার কথা ছিল হাতের 2টা বালা, মানে চুড়ি দেওয়ার কথা ছিল, ওটা ওদের সাথে নাকি কথা হচ্ছিল যে ওই চুড়িটা ওরা দিবে। তো চুড়িটা নিয়ে আসতে একদম চিকন চিকন আর দেখতে পুরাতন লাগতেছিল, এটা সবাই বলতেছিল। তো ওগুলো নাকি ঢিল মেরে ফেলে দিচ্ছিল, তারপর আমার কুপিরা সব শাড়ি শুধু ঢিলা ফেলে দিচ্ছে, এগুলো নিয়ে এরকম যাক ওই পাটগুলো সবকিছু হয়েছে। হওয়ার পরে যখন এই যে কাবিন যখন রেজিস্ট্রি করবে, ওই টাইমে যখন কাবিনের টাকাটা উল্লেখ করছে, ওরা নাকি বলছে 50,000 টাকা। তখন আমার ভাইয়া খুব খেপে গেছে। পরে ওইটা নিয়ে মানে বিরাট ধরনের একটা গন্ডগোল হয়ে গেছে, হাতাহাতির মতো হয়ে গেছে আমার ভাইয়ের ফ্রেন্ডের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার সেই দাদা শ্বশুর, ওই যে ওর যে দাদাটা ছিল ওনার সাথে, তারপর আমার যে ওর যে বড় ভাই ছিল, ওদের সবার সাথে অনেক খারাপ হয়ে গেছে। এক পর্যায়ে বলতেছে যে এখানে বিয়ে করবো না, চলো, মানে বিয়ে করাবো না ওরা বলতেছে। আর আমার ভাইয়া বলতেছে তোদের মতো রিক্সাওয়ালার কাছে চাষা পয়সার কাছে আমরা বোন বিয়ে দিব না, আমরা দিবই না, তোরা কেন আসছিস আজকে, এই তোদের পরিবেশের সাথে
আমাদের পরিবেশ তো বনেই না, দেখ তো তোরা নিজেদেরকে তাকায় আর আমাদের পরিবেশটা দেখ, এখানে পরিবেশটা দেখ। এরকম ভাবে হওয়ার পরে মানে ওই টাইমে মানে কাজের পক্ষ থেকে খুবই চাপ দেওয়া হচ্ছিল যে এটা যেন সিগনেচার করা হয়, বাট ও তো ও মানে সাথে সাথেই সিগনেচার করে দিচ্ছে। এই নিয়ে যা হয়ে হোক সিগনেচার করা হয়ে গেছে। আর ওর লতিফের আর ওর দুলাভাইরা বলতেছে চলো এখানে বিয়ে হবে না। ও মানে সিগনেচার করার আগে বলছে আমি যেখানে বিসমিল্লাহ করে বসছি এখান থেকে আর উঠবো না, এত কষ্টের পরে এত দূর ধরার পরে যেহেতু আসছি এখানে আমার যাওয়া সম্ভব না। পরে বলছে তাহলে তুই একাই বিয়ে করে নিয়ে যাস, আমরা চলে গেলাম। এটা বলার পরে এক পর্যায়ে সেখানে যারা মুরব্বীরা ছিল সবাই মিলে থামানোর চেষ্টা করার পর কোনো মতে সেটা সামাল দিল, কিন্তু অনেক অপমান মানে দুই পক্ষকে খুব অপমান করা হয়েছে, মানে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি, সবাই সমানে ছিল। তারপর আমার এখানে যখন আসছে আমি তো মানে কান্না করতে আমার চোখে পানি আসতেছে এমন অবস্থা, যেগুলো কি করতেছে এখন থেকে এই অবস্থা আরো দুদিন পরে আছে। আর যে ঘটনাটা ঘটলো তারপরে যে ওদের বাড়িতে গেলাম কতটুকু হ্যাপি হবে এটা আমার মানে ওই দিন বোঝা হয়ে গেছে। পরে যখন আমাকে সিগনেচার করতে বলা হলো আমি চুপ করে আসি, আমি সিগনেচার করতেছি না বা কবুলও বলতেছি না, আমি শুধু আমার বাবাকে খুঁজতেছি যে বাবা এসে কখন আমাকে সাহায্য দিবে যে হ্যাঁ বলো ঠিক আছে। তখন সবাই অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, সবাই বলতেছে কি হলো বলে না কেন, কি সমস্যা। তখন কে যেন বললো যে হ্যাঁ ওর বাবাকে ডাক দাও, মেয়ে মনে হয় অপেক্ষা করতেছে ওর বাবার জন্য। তখন আব্বু আসলো, আসার পরে সে মানে অন্যরকম হয়ে গেছে। আমি দেখলাম যে আব্বু এনি টাইম যে কোনো মুহূর্তে সেন্সলেস হয়ে যাবে, তার অবস্থা খুবই খারাপ। সে বুকের উপরে হাত দিয়ে এখানে এসে বলতেছে আচ্ছা ঠিক আছে বলো, চোখের পানি ছেড়ে দিচ্ছে। তারপর আমি আবারও জিজ্ঞেস করলাম তার চোখের দিকে, মানে আমাদের কথা হচ্ছে চোখে চোখে। আব্বু আমার চোখের দিকে তাকায় আছে, আমি আব্বুর দিকে তাকায় আছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আব্বুর চোখ দিয়ে পানি পড়তেছে। পরে সে আমাকে বুঝালো যে হ্যাঁ বলো ঠিক আছে কোনো সমস্যা নেই, যা হয়েছে এটা হয়, এরকম হয়। আমি সিগনেচার করলাম, করার পর আমাকে বিদায় দিল, উঠলাম গাড়িতে ওঠার সময় মানে আমার ভাইয়া অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, আমার বড় ভাইটা অজ্ঞান হয়ে গেছে। সবাই ওরে খুঁজতেছে যে ও কই, ও রুমে যায় সেন্সলেস হয়ে কখন পড়ে আছে কেউ জানে না। পরে ওকে ঠিক করলো, আমাকে গাড়িতে উঠানোর জন্য অপেক্ষা করতেছে, পরে ওকে নিয়ে আসতে আমার মনে আছে ভাইয়া এসে আমাকে জড়ায় ধরে কান্না করতেছিল আর বলতেছিল যে তোমাকে বিদায় দিতেছি না তো, মনে হইতেছে যে তোমার লাশটাকে আমরা কবরে দিতেছি। আমরা জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো উইথ 920-তে। আয়েশার জীবনের গল্প আপনারা শুনছেন। অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে এবং সবগুলো প্রশ্ন একই সাথে। জি আয়েশা, আপনি যেটা বলছিলেন তারপর। হ্যাঁ ভাইয়া পরে একবার ওই কথাটাই বললো যে আমি তো তোমাকে বিদায় দিচ্ছি না, আমরা ভাবতেছি তোমার লাস্টে কবরে দিচ্ছি বলে বিদায় দিল। তারপর আব্বু ওরা যা যা মানে ফর্মালিটি থাকে ওগুলো সবকিছু শেষ করলো, করার পরে মাইকোতে উঠলাম, দেখলাম যে ওরা একটা মাইকোতেই আসছে, সবাই যা বলতেছিল সত্যি কথা বলতেছিল। আর তাদের ড্রেস আপ এটা খুবই ছিল, একদম অন্যরকম ছিল, গ্রাম্য ছিল। ওটা দেখার পরে আমি মানে আমার বাবার দিকে বারবার মানে পেছনে গাড়িটার পিছন দিকে তাকাচ্ছিলাম, আমার কান্না করতেছিলাম। আমার বাবা দেখতেছিলাম যে চোখের পানি তাকে কেউ সান্ত্বনা দিয়ে রাখতে পারতেছিল না, সে একদম মুসরে মুসরে পড়তেছিল। পরে উঠলাম, ওঠার পরে তারা মানে তাদের টেনশন যে এত গয়নাগাটি দিচ্ছে, ওরা বলতেছে এগুলা তো করে নাই, আমাদের বিপদে ফেলবে, এখান থেকে জানলো যে এত দূরের রাস্তা 4-5 ঘন্টা জার্নি করে যেতে হবে, তার মানে এটা নিয়ে গাড়ির ভিতরে বসে দুনিয়ার আলোচনা করতেছে। তো ওর যে বড় বোনটা ছিল উনি খুব মোটা সোটা ছিল, তো আমি জানলার কাছে বসছিলাম আর আমাকে বলা হয়েছিল, আমি আমার ভাবিদের কাছে বলছিলাম যে আমার কিন্তু মানে বাসে উঠলে দূরে জানি আমার খুবই সমস্যা হইতো, বমি হতো। তো ওরা বলতেছে যে ও তো মনে হয় বমি করে, এই জন্য ওই যে ট্যাবলেট ছিল ওইটা দিল, তারপর ওইটা খাওয়ালো, খাওয়ানোর পরে সব মানে এমন ভাবে চেপে চেপে বসতেছে আমার বসতে খুব কষ্ট হইতেছিল। আর ভারী শাড়ি গয়না টানা পরা ছিল, খুব গরম লাগতেছিল, খুব আনিজি লাগতেছিল। পরে আমার যেই ওর যে বড় বোনটা ছিল উনি ওনার হাজবেন্ড ওনারা আমার পাশে বসছে। পরে ওই যে ভাবিটা ছিল মানে আমার ওর বড় ভাইয়ের বউটা ছিল, আমার যে যা হলো উনি বলতেছে ওদেরকে একসাথে বসতে দেন, আপনারা কেন এখানে বসছেন, আপনারা একটু চাপেন। পরে ওই ফার্স্ট ও পেছন থেকে এসে আমার সাথে বসলো, বসার পরে মানে ও কোনো কথা বলতেছে না, আমিও কোনো কথা বলতেছি না। তো 4 ঘন্টা জার্নির মধ্যে এক জায়গায় যে স্টপেজ হলো, ওরা কিছু খাওয়া দাওয়া করলো, করার পরে গেলাম। যাওয়ার পরে তখন রাত 2টা-3টার মতো বাজে, শীতের রাত ছিল, ফেব্রুয়ারি মাস, 2টা-3টা বাজে। ওই টাইমে গেলাম। যাওয়ার পরে আমি ওদের বাড়িটাও কখনো মানে কিরকম হবে কেমন হবে ওইটাও মানে কখনো ধারণাই করি নাই যে কিরকম ওদের বাড়ির লোকেশন হবে কি। তো গেলাম অন্ধকারের ভিতরেই, কারেন্ট নাই ওদের এলাকাতে, এটা বুঝতেই পারলাম। এলাকার ভিতরে ঢুকে দেখলাম যে প্রতিটা মানে রোডে যে থাকে ল্যাম্প পোস্ট গুলো ওগুলোও নাই, খুবই ঘুটঘুটে অন্ধকার একটা এলাকার ভিতরে ঢুকতেছি, কোনো আলো টালো দেখা যাইতেছে না। তো ওদের বাড়ির সামনে দেখলাম যে অনেক লোকজন দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকার পরে আমার
আমার সাথে আমার নামটা গেছিল আর আমার দুটা কাজিন গেছিল, আর একটা মানুষও জানে। ওই যে ঝগড়াঝাটি গন্ডগোল হয়েছিল, তার জন্য আমার ভাবিটাকে ওরা কেউ জানে সাথে। তো অনেক লোকজন মানে অনেক কথা বলতেছে, গ্রামের লোকজন যেরকমটা ওইগুলো করে ওরকম ওরা করতেছে। আমি একটু থামাতে চাই আপনাকে এখানে, মানে এখানে আমাদের কিছুটা হলো রাগও হচ্ছে আপনার ফ্যামিলির উপরে। আপনার ফ্যামিলিকে দেখেনি বিয়ের আগে? আপনার যে জায়গায় আপনাকে বিয়ে দিচ্ছে, পরিবার সম্পর্কে জানতো না, দেখতো না, দেখে না একেবারে? এটা আমার মামারা জানতো, আব্বু জানতো না। তো আপনার বাবা আপনার সম্পর্কে এতটা বেশি কনসাস, আপনার বাবা আপনাকে মাথায় রাখবে না হাতে রাখবে সেটার ব্যাপারে সে সিদ্ধান্ত নিতে পারে না, এত এত আদর করে, সেগুলো সে দেখবেন। হয়তো বা সে ওই মানে ওদের ওখানে দেওয়ার ইচ্ছে এটা তো আপনার বাবার ভুল। হ্যাঁ, আমি তার কারো ভুল দেখতে পাচ্ছি না, বিকজ আপনার হাজবেন্ড তখন সে হাজবেন্ড, সে যে টার্গেট করেছে সেই জায়গাটায় সে সাকসেস, তাদের ফ্যামিলি যে চিন্তা ভাবনা করেছে সেই জায়গায় তারা সাকসেস। আমি তো মনে করবো যেটা আপনার ফ্যামিলির ভুল এবং আপনার জায়গাতেই ভুল এখন পর্যন্ত, জানেন আমরা ভবিষ্যতে কি হবে। আমার ভুল, ওকে আমার বলুন তারপর। পরে দেখতেছি যে সেটা একদম ছোট্ট একটা রুম, মনে হয় যে ওই খাটটাই যা পড়ে ওরকম, আর দুইটা পা ফেলা যায় এরকম একটা জায়গা। জি। আর তাদের 3-4টা রুম, ওই রুমগুলোর মধ্যে অনেকগুলো মানুষ, তারা ভাই বোন সব মিলে 6 জন। আবার তাদের বড় বোনটাকে বিয়ে দিচ্ছে, ওটার বাচ্চা কাচ্চা আছে, ওরা হাজবেন্ড সহ আসলে ওই রুমগুলোতেই মনে হয় থাকে। তো আমাদের রুমটা খুবই ছোট, আর খাটটা ভেঙে যখন আমার হাতটা কেটে গেলো আমার তখন খুবই কান্না পেতেছিল। ও তখন জিজ্ঞেস করতেছে, ও বাইরে বলতেছে আচ্ছা এই রুমের খাটটা কি চেঞ্জ করা হয় নাই? আমি তো বলছিলাম এই রুমের খাটটা চেঞ্জ করার জন্য, ওটা বলছে আমি শুনতেছি। পরে ওর মা বলতেছে এত কথা বলিস না, ক্লিয়ার কোনো কথাই বলবি। সকালবেলা অনেক লোকজন আসলো দেখার জন্য, দেখতে আসবে। তো আসার পরে সবাই বলছে কি দিল কি করলো। পরে উনি বলতেছে, মানে আমার শাশুড়ি বলতেছে যে কি দিবে, মেয়েরে যা দেওয়ার তাই দিছে, আমার ছেলের তো আর কিচ্ছু দেয় নাই। কিন্তু আমি পরবর্তীতে শুনলাম যে আব্বু 2 লাখ টাকা দিছিল, যে বিয়ের যে খরচটা ওরা যে গেছে আসছে ওইটার জন্য, মানে যাওয়া আসার জন্য যে খরচটা মার্কেটিং এর জন্য, এটা নাকি আব্বু 2 লাখ টাকা দিচ্ছে। পরে ওদের এলাকার লোকজন বলতেছে না অনেক গয়নাগাটি তো দিছে দেখলাম। দুপুর দিকে একটা মহিলা আসলো, সে এসে আমাকে বললো যে আমি তোমার চাচি শাশুড়ি হই, এরকম এরকম এই অবস্থায়। এই বলার পরে আমার সেই ছোট ননদটা, ওর একটা বোন ছিল, টান মেয়ে ছিল, আমার মতো সেম এজ ছিল। তো ও এসে বলতেছে ভাবি আপনার যে হাতে রুলি দুটো ছিল ওই দুটো দেন তো, উনি একটা দাওয়াতে যাবে, ওটা দেওয়ার জন্য। পরে আমি বলতেছি যে ও আচ্ছা ঠিক আছে, আমি তখন আর এত কিছু বুঝি নাই। পরে চুরিটা দিলাম, দেওয়ার পরে ওটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে ওই দিন কোনো লোক জানে, তারপরের দিন গেল। যাওয়ার পরেই ওরা যা অপমান করার দরকার, এখান থেকে আব্বু বেশি লোকজনও নিয়ে যায়নি। আমার যে ভাইয়ারা ছিল, রিলেটিভ পার্সন যারা ছিল, ফুপু ওরা কেউ জানে, শুধু আব্বু গেছিল আর আমার মামার বাড়ি থেকে যারা যাওয়ার দরকার ছিল ওরা গেছিল। যাওয়ার পর ওদের ওইখানে আবার কি নিয়ম ছিল যে ঘরের যেই জিনিসপত্র থেকে সে ওই এলাকায় ওইটা একটা ছিল, সমস্ত কিছু দেওয়া লাগে, সেটা হোক থালাপাতি থেকে শুরু করে যা কিছু লাগে ওইখানে ওইটা দেওয়ার নিয়ম। তো ওগুলা নাকি লাগে, আব্বু এগুলা জানতো না। পরে এখান থেকে নাকি মামারা বলছিল যে এটা নিয়ে যেতে হবে না, সমস্যা হবে। তো একটা ফ্যামিলি মানে একটা পরিবারের যা লাগে টুকিটাকি যা লাগে ওগুলা সবকিছু নিছে। ও তার মাঝে একটু বলি, আমি একটু বাদ রাখছি। তো পরদিন কি হলো, সকালবেলা যখন উঠলাম তখন আমার যে শাশুড়ি সে বলতেছে যে এক কাজ করো, যে ওদের যে মাটির চুলা সেটা সে কি বললো লাঠি দিয়ে ভেঙে ফেললো। না, আমার শাশুড়ি ভেঙে বলছে এটা ঠিক করো। তখন আমার নানু বলতেছে যে ওনার তো আবার ওই ভাস্তিজা বউ হয়, বলতেছে বউ এটা কি বলতেছে, তো এগুলো ঠিক করতে পারে না, এগুলো জানি না, এগুলো তো বলাই হয়েছে। বলে কি আপনি চুপ করে থাকেন, এগুলা করতে হবে না, এগুলো এখানে চলবে না, ঢাকা শহরের মেয়ে গ্রামে আসছে, এখন এগুলোই মানতে হবে। তার মাঝে ওর সাথে আমার কোনো কথা হচ্ছে না, আর ও আমাকেও সময় দিতে পারতেছে না। ওর মা সবসময় ওকে বিজি করে রাখতেছে, ও যে ওদের যে সাংসারিক কাজ দোকানের কাজকর্ম ওই তখন ওরা ওইটাই করতেছে। তো ওই দিন ফার্স্ট আমার ছোট বোনটা বলতেছে যে তুমি ভাইয়ার সাথে কথা বলো না, ভাইয়া তো বললো যে ভাইয়ার সাথে তুমি কথা বলো না। পরে আমি বললাম যে কি কথা বলবো ওর সাথে, ও বলতেছে যে ভাইয়ার সাথে কথা বলো। তো আমাদের রাতের ট্রেন ছিল, আমার মনে আছে রাতের বেলা আসতেছিলাম, তো আমার কয়েকটা দুলা ভাই গেছিল, ওনারা খুব দুষ্টামি ফাজলামি করতেছিল ওর সাথে, বলতেছে কি ব্যাপার কথা বলে না কি, এখন ওর এত দূরত্ব কেন, এরকম সেরকম। পরে ও আবার ওনাদের সাথে বলতেছে যে আপনার ও তো কথাই বলে না আমার সাথে, আমার জিজ্ঞেস করেন তো আমার সাথে এই 2 দিনে 2টা কথাও বলে নাই, আমাকে জিজ্ঞেস করেনি আমি খাইছি না খাইছি কি আসবি সেরকম ধরনের কথাই বলেনি। পরে ওনারা বলে আচ্ছা আস্তে আস্তে বলবে, এখন তো ঢাকা যাচ্ছে, ঠিক আছে এখন ঢাকা গেলে ওর নিজের বাসায় গেলে নিজের পরিবেশে গেলে, তোমাদের বাড়িটা তো একটা অন্যরকম পরিবেশ ছিল হয়তো বুঝে নাই, এখন আমাদের এখানে যাক। তো যাওয়ার পরে আমরা বাসায় গেলাম, যাওয়ার পরে ফ্রেশ হয়ে যখন আমি আমার রুমটাকে গেছি, আমার রুমটা যে আমি দরজা নক করে দিচ্ছি, তখন আমার ভাবিরা বলতেছে যে একা ঢুকো না আর দরজা নক করো না, তোমার রুমে ও যাবে। পরে আমি বললাম কেন, আমি আমার রুমে কাউকে ঢুকতে দিব না, আমি ঘুমাবো, আমার খুব খারাপ লাগতেছে, আমি এই দুদিন ঘুমাইনি। ও মানে ফার্স্ট আমার রুমে ভাবিরা ঢুকাই দিয়ে দরজা বাইরে থেকে লাগাই দিল। দেওয়ার পরে ও আমার সাথে বসলো, বসার পরে আমার সাথে কথা বলতেছে। তারপরে ওই দিনই ওর কাছাকাছি আসা, ওর সাথে কিছু কথা বলা বা কাছাকাছি আসা, ভাবিরা বুঝাইলো আমাকে অনেক কিছু বললো, বলার পরে ওরা হাসাহাসি করে চলে গেলো। তারপরে এই কাছাকাছি আসা, তারপরে আমরা 3-4 দিন ঢাকাতে ছিলাম। থাকার পরে আবার যখন ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পরেই মানে আমার শাশুড়ির যে আসল চেহারাটা আমার সামনে বের হয়ে আসলো। সে আমি যাওয়ার সাথে সাথেই বলতেছে কি দিছে তোমার বাবা, কি কি দিল, আমার ছেলেকে কি দিল। আর এটা বিয়ে মানে ওই যে আমাদের ফ্রেন্ডটা আসলাম হয়তো 6 দিন পরে আমরা এসে ঢাকাতে 3 দিন থাকলাম, আর ওদের বাড়ি থেকে আমরা 2 দিন পরে ফিরে আনতে আসলাম।
তখন বলতেছে যে তোমার বাবা কি কি দিছে, এত বড় লোক, এত বড় বড় কথা বলে, কি দিল কি করলো, আমার ছেলেকে কি দিছে। পরে বিয়েতে তো ওদের সবাইকে কাপড় চোপড় যা যা লাগে সবকিছু দিছে। ওদিন আবার জিজ্ঞেস করতেছে কি দিছে। পরে আমি বললাম যে কাপড় চোপড় এগুলো এগুলো দিসাম। এগুলো ঢিল মেরে ফেলে দিয়ে বলতেছে এগুলা কি, এগুলা দিয়ে কি হয়, এগুলার কোনো মূল্য আছে, এগুলার কোনো দাম আছে, এগুলা দিয়ে কোনো কিছু হয় না। সব যত সব ফকির টুকির এর কাছে যায় আমার ছেলেটা পড়ছিল, ও যে কি দেখছিল, তখন ওরে না বলতেছে একটা জুতা তুলা করে বলতেছে তোর জুতা দিয়ে পিটানোর দরকার। কি দেখে পাগল হয়েছিল কি। আমি আমার রুমে এসে অনেক কান্না করলাম যে আমার বাবাকে ফকির টুকির বলতেছে, এগুলো কি বলতেছে, এরকম কেন। এগুলো চেপে রাখলাম। তো রাখার পরে মানে আমার বলতেছে রান্না বান্না করতে হবে, আজানের সময় উঠবা, মানে ফজরের আজানের সময় উঠতে হবে, এরকম বলার পরে তো আমার সেই আজানের সময় উঠে তারপর যে ল্যাম্প ছিল, যে হারিকেন ছিল, ওগুলা ওদের বাড়িতে কারেন্ট ছিল না, ওইটা ধরে ধরে তারপর আমার উঠান ঝাড় দিতে হইতো অন্ধকারের ভিতরে। তখন 4টা 4:30 বাজে ওই টাইমে। উঠার পরে ওদের সব মিলে টোটাল ফ্যামিলির লোকজন ছিল, কাজের লোকটোক সহ 17-18 জন লোক ছিল। বড় বড় হাতের পাতিলে রান্না করতে হইতো। তো ওরকম ভাবে রান্না টান্না করে আমি মানে পারতাম না, কোনো কিছুই পারতাম না। তারপর মানে হেল্প নিয়ে করার চেষ্টা করতাম, বাট ভালোটা করতে গেলে খারাপ হয়ে যেত, হয়তো বা ভাত নষ্ট হয়ে যেত বা তরকারিতে আমি কখনো এগুলো করি নেই। আমার বড় যাটা আমাকে বলতো, ওর যে বড় ভাইয়ের বউটা, ওনাকে আমি বলতাম যে একটু হেল্প করেন, তো ও বলতো কি আচ্ছা সরো সরো তোমার করতে হবে না, উনি করতো। তো আমার শাশুড়ি বলতো এই তুমি করো কেন, তোমার করতে হবে না, ওরে বলো, ওই বড় লোকের মেয়েরে বলো, ফকিরের মেয়েকে বলো, ও করবে, ও কেন পারে না। তো আমি এর মাঝে আম্মু গেছে, আম্মু যায় মানে দূর থেকেই মানে আমাকে দেখে আম্মু মানে চোখের পানি ছিল, এটা কে, আম্মু চিনতেছে না যে এটা কে। আম্মু আমার জড়াই ফেলে বলতেছে যে আমার বাসায় কাজের বুয়াও তো এসে ভালো পরিবেশে। কতদিন পরে দেখা হলো? 10 দিন পর। 10 দিনের মধ্যে এই অবস্থা? হ্যাঁ। পরে আম্মু মানে দেখতেছে যে আমার চেহারা একদম কালো টালো হয়ে একদম আমার শরীরে কোনো মানে পরিবেশই নাই। বলছে আমার বাসায় কাজের বুয়াটাও তো একটু তো অনেক ভালো থাকে। এটা বলার সাথে সাথে আমার আম্মুর অপরাধ হয়ে গেছে। সে আমার আম্মুর বলতেছে শোনো, নিজে যেমন পাট বিবি সাচ্ছ ঢাকাতে বিয়ে হয়ে এখানে এটা চলবে না, এগুলো কখনো বলবা না তোমার মেয়েকে এসে। ও তার মাঝে আম্মু আমার হাত দুটা খালি দেখছে। পরে আমি বলতেছি যে ও ওইটা আমার এক চাচি শাশুড়ি নিয়ে গেছে। পরে সে আমার ওই ননদটাকে জিজ্ঞেস করলো চুরি দুইটা কই। পরে ও বলতেছে ওইটা তো ওনার চুরি ছিল, ওইটা শুধু নিয়ে যায় ভাবিকে পড়ায় নিয়ে আসতে, ওটা ওনার চুরি, ওনাকে দিয়ে দিচ্ছে। আমার মতো পুরো হতবাক হয়ে গেল যে অন্যের চুরি নিয়ে যায় আমার মেয়েকে পড়ায় বিয়ে করায় নিয়ে আসতে, এটা কেমন ধরনের কথা। ওরা যদি আগে বলতো তাহলে তো আমি আমার মেয়ের জন্য সব দিতে পারলে তো এই দুইটাও দিতাম, এটা কেন করলো। এটা নিয়ে মানে অনেক কিছু হয়ে গেল। পরে ওইখানে আমার শাশুড়ির সাথে অনেক তর্ক বিতর্ক হইলো, আম্মুকে অপমান করলো, আম্মু চলে আসলো, আমাকে আর দিল না। 15-20 দিন পরে আব্বু একটা হ্যাঙ্গিং সেট, তখন খুব দামি ছিল, আর সিমের দাম ছিল 2000 টাকা। ওই সিমটা কিনে আব্বু ফোনটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে অনেক বাজার টাজার করে নিয়ে গেছে, সাথে আমার মামাদেরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আব্বু মানে আমি তখন আব্বুর সামনে যাইতেছি না, কারণ আমি জানি আম্মু যেহেতু দেখে গেছে, আম্মু তো আব্বু বলবেই না যে আমার এই পরিবেশ, আর আমার এই অবস্থা দেখলে আব্বুর হাত ফিল করেই মারা যাবে। পরে আব্বু বারবার বলতেছে যে আমার মেয়েটা কোথায়। আমার শাশুড়িকে দেখে সে ভাবি ডাকে, বলতেছে ভাবি ওর একটু ডাক দেন। বলতেছে রান্না করতেছে। আব্বু বলে রান্না করতে পারে, কে বলছে পারবে না কেন। তো এই মাঝে হঠাৎ একদিন কি নিয়ে যেন কি হয়েছে, ওর মাসের সঙ্গে কথা তর্কতর্কির মাঝখানে ও এসে মানে তখন আমাদের বিয়ের মনে হয় 3 মাস 3.5 মাস হয়ে গেছে। ওই টাইমে ও আমাকে অনেক মারলো, মারধর করলো যে হ্যাঁ তোমার জন্য বিয়ে করে এত অশান্তি, এত কথাবার্তা। তোমার জন্য বিয়ে করে মানে? তোমার জন্য বিয়ে করে মানে ঠিক? হ্যাঁ তোমাকে বিয়ে করে মানে তোমার জন্য মানে তোমাকে পরে আপনার গায়ে হাত তুললো? 3.5 মাস পরে। বিয়ে 3.5 মাসের মধ্যে? হ্যাঁ। এই প্রেম প্রীতি সব উড়ে গেল? হ্যাঁ। পরে ও আমাকে মারলো, মারার পরে ও আর বাড়িতে নাই। তো আমার মানে হঠাৎ করেই খুবই এটি পেইন করতেছে। তো আমি বুঝতেছি না যে কেন এরকম হচ্ছে। হুট করেই মানে ব্লিডিং শুরু হয়ে গেছে। তো আমি আমার বড় যাটাকে ওনাকে বললাম যে খুবই এমন আমার তো এরকম প্রবলেম হচ্ছে। পরে ডাক্তার কাছে নেওয়ার পর বলতেছিল যে প্রেগনেন্ট ছিল। আমি তো মানে বুঝতেই পাইনি, আমি ওগুলো আসলে কখনো বুঝি নেই বা ফিল করে নেই। তখন ডাক্তার বলতেছে যে ওনার তো অ্যাবর্শন হয়ে গেছে, এটা যেভাবেই হোক ব্লিডিং শুরু হয়েছে, হয়তো এটা কিভাবে হলো। পরে আঘাত যে করছে ওরা এটা বললো না, ডাক্তার কাছে এটা লুকায় রাখলো, বললো যে হাঁটার সময় পড়ে গেছে, পড়ে যে এরকম হয়েছে। পরে ডাক্তার বললো যে আচ্ছা আমি মেডিসিন দিচ্ছি, বাট ব্লিডিং বন্ধ হচ্ছে না। তাও ও 3-4 দিন হয়ে গেছে, আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, আর আমি খুব কান্নাকাটি করতেছি যে আমাকে যেভাবে ঢাকা আমার আব্বু আমার কাছে। পরে আম্মু গেল, যাওয়ার পরে আম্মুর সাথে সাথেই বললো যে আমার মেয়েকে আর এখানে রাখবো না। ঢাকা নিয়ে আসলো, ঢাকা নিয়ে আসার পরে ট্রিটমেন্ট করলো 3 মাস। আমার ব্লিডিং হওয়ার পর ডাক্তার বলতেছিল যে ওর যদি নেক্সট টাইম বেবি আসবে ওর কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। এটা বলার পরে আমাকে আর দিচ্ছে না। পরে ও এসে ওর বড় ভাই ওদেরকে নিয়ে এসে পরে ও নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তো ওরকম অত্যাচার হয়, সারাদিন যায়, আমার কাজ করতে করতে সময় যায়, আমার শাশুড়ি আমাকে খেতে সময় দেয় না। লেখাপড়া আর হয় নাই, ওই যে ওই ঝামেলার কারণে, ওই শাশুড়ি ওই কিসের কারণে। আর আমি ওরে বলছিলাম, তো একদিন ও আমার বলছিল যে চলো কলেজে নিয়ে যাই, ভর্তি করবো। তো আমার শাশুড়ি বলতেছিল যে এত লেখাপড়া করে কি হবে, সেই চুলার ছাই ফেলতে হবে আর ওই গরুর গোবরই ফেলাবো, কলেজ করে কি হবে, কলেজ করতে হবে না, পড়ালেখা করাইতে হবে না। তো এইভাবে এই করার পরে আমার খেতে টেতে পারি না, অন্যরকম অবস্থা হয়ে গেল। তো এর মধ্যে ডাক্তার কাছে নিয়ে গেল, বললো যে তুমি তো প্রেগনেন্ট।
বলে যে প্রেগনেন্ট। পরে আবার প্রেগনেন্ট, হ্যাঁ, বলে যে প্রেগনেন্ট, এটা তো খুবই খারাপ হলো, যেহেতু ওর এরকম একটা গেল, রিস্ক গেল। ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, তারপর আবার এটা হয়েছে, এটা খুবই খারাপ অবস্থা, ওর তো রেস্টে থাকতে হবে। আর তোমাদের বাড়িতে ওই ডাক্তারটা আবার জানতো যে ওদের বাড়িতে এরকম অনেক কাজ করতে হয়, অনেক কি হয়, তো ওই ডাক্তারটা বলছিল ওকে যতটা পারো ওকে রেস্টে ওর বাবার বাড়িতে পাঠাই দাও। পরে আমি চলে আসলাম ঢাকাতে, চলে আসার পরে আম্মু সবাই কেয়ার করতেছে, আমাকে আর ওখানে যাইতে দিচ্ছে না। আমার বেবিটা তখন মাত্র 1.5 মাস হয়, প্রেগনেন্ট আমার। ওই টাইমে নিয়ে আসে পড়লো, আনার পরে এখানে দেখাশোনা হচ্ছে, দেখাশোনা করার মাঝখানে ওরা আর কখনো আমার খোঁজ খবর নেয় না। আমি যে প্রেগনেন্ট, আমার কি সমস্যা বা কোনো কিছু, এটা খোঁজ খবর কখনো নেয় না। ওর যখন মন চায় ও চলে আসে, চলে এসে আমাকে দেখে যায়, দেখে চলে যায়। দেখে যাওয়ার পরে তো আমার যখন 7 মাস প্রেগনেন্ট, তখন ওর ভাই ভাবি, তারপরে ওর যেই বোন জামাই, ওরা সবাই আসলো। আসার পরে মানে আম্মু আবার ফোন দিচ্ছিল যে প্রথম তো বেবি, তো ওই যে 7 মাসে নাকি ফল টলি করতে হয়, ওটা শ্বশুরবাড়ি থেকে নাকি খাওয়াইতে হয়, এটা নাকি নিয়ম আছে। তো এটা বলছিল, বলার পর ওরা আসছিল, আসার সময় একটা কাপড় নিয়ে আসছিল। পরে বলতেছে এই কাপড়টা তো বুয়ারাও পরে না, এমন একটা কাপড় নিয়ে আসছে, মানে 200-250 টাকা দাম হবে এরকম একটা কাপড় নিয়ে আসতে। আমি একটু বলি, আপনাদের ফ্যামিলি এত এরকম কেন, ওদের সামনে কেন এইভাবে রিপ্রেজেন্ট করতে পারে? চুরে কেন করবে? যদি 5 টাকার জিনিস আপনার হাজবেন্ড এনে দেয়, ধরেন ওই ফ্যামিলি কোটি টাকা সামর্থ্য আছে, 2 টাকার জিনিসও যদি আপনাকে এনে দেয়, সেটার মধ্যে যে সম্মান থাকবে না, সেটার মধ্যে যে ভালোবাসা থাকবে না, এই জিনিসটা কেন দেখছেন? ছুড়ে কেন ফেলে দেবে? যদি তার কাজের বুয়াকে একই কাপড়ই দেয়, সেটা নিয়ে এক ধরনের কথা হতে পারে, কিন্তু তারা আপনাকে ডিসঅনার করছে, আপনারাও তাদেরকে ডিসঅনার করছেন। এই টানাপোড়েনে কি হবে? টানাপোড়েনে সাফার তো আপনি হবেন কিংবা আপনার হাজবেন্ড হবেন। হ্যাঁ, না ওইটা কেন বলছিল, ওইটা কেন হয়েছিল, মানে আমার বিয়ে যে হয়ে গেছিল তখন প্রায় 1 বছর উপরে হয়ে যাচ্ছে, আমার প্রেগনেন্ট তখন আমি ছুড়ে ফেলে দিলে কি আপনার হাজবেন্ড ঠিক হবে? কিংবা তার জামাই, তারা কি এটা বুঝতে পারে না, দুই ফ্যামিলি ইনফ্যাক্ট কেউই বুঝতে পারে না। এই অ্যাডাল্ট যারা, তারাই বেশি ভুল করে। হাজবেন্ড এবং ওয়াইফের সম্পর্ক, ছেলে মেয়ে সম্পর্কের ক্ষেত্রে যতটা না ছেলে মেয়ে ভুল করে, তার চেয়ে বেশি ভুল করে বাবা। কারণ আপনাকে বিয়ে দিয়েই তো ভুল করতে, আপনার বাবা এত বেশি স্ট্রিক্ট, তাহলে বিয়ে দিল। এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুলবো শেষের দিকে গিয়ে। বলুন। পরে ওনারা চলে যাওয়ার পর আর কোনো খোঁজ খবর নাই। খোঁজ খবর না হওয়ার পরে ও আসলো, আমার গলার যে চেনটা ছিল, তারপর ফোন টোন ছিল, এগুলো নিয়ে আমার মানে সময়টা ডেটটা কাছে আসছে, ওই টাইমে ও আসছে। আসার পরে ও বলতেছে যে আমি একটু ঘুরে আসি। ঘুরে আসার পরে সারাদিন আর ওর কোনো খোঁজ নাই, ও কই গেছে, ও কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোনটাও বন্ধ দেখাচ্ছে। তো এর মধ্যে হুট করেই একজন লোক এসে বলতেছে আপনাদের মেয়ের জামাই এই যে দেখেন এখানে কেমন হয়ে যেন আসছে। তো সবাই দৌড়াদৌড়ি করে গেল, আমার ভাই ওরা গেল। যাওয়ার পরে ওরে মানে ও কথা বলতে পারতেছে না, বাট রিক্সাওয়ালা বলতেছে ওনাকে মনে হয় ছিনতাইকারী কোনো কিছু খাওয়ায় নিয়ে চলে গেছে সবকিছু। আমার মানে ডেলিভারি পেন উঠলো, তখন ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে ওদেরকে অনেকভাবে বলতেছিল, ডাক্তার যখন বলছিল যে না এটা নর্মালি হচ্ছে না, সিজারিয়ান করতে হবে। তো এটা যখন ওদের জানাইছে, ওরা মানে ফোনে কোনো রেসপন্সই করে না, কোনো কিছু বলতেছে না। আবু বলছে যে আপনি শুধু ওকে পাঠিয়ে দেন, লতিককে পাঠিয়ে দেন, ওকে ওর সিগনেচার ছাড়া তো এখানে কিছু সম্ভব না। আর লোকজন অন্যরকম ভাবতেছে যে মেয়ের কি বিয়ে হয়েছে নাকি, হাজবেন্ড কোথায়, শ্বশুরবাড়ির লোকজন করে, এরকম লোকজন কেউ থাকতেছে না। তখন মানে ওরা কোনো মানে ফোনও ধরে না। তো এর মাঝে মানে 4-5 দিন হয়ে গেছে আমি ক্লিনিকে, আর পেন তো আছেই, ব্যথা আছেই, ডাক্তার অনেকভাবেই করতেছে। এর মধ্যে ভাইয়া যায় বলতেছে তোমরা কিছু করো, নাইলে কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে যায়, তোমরা মেয়েটাকে হারাবা, কিছু করো। পরে ও আমাকে বলছিল, যাওয়ার সময় বলছিল যে আমার একটা ফ্রেন্ডের নাম্বার, এটা রাইখা দাও, যদি কখনো কোনো বিপদ আপদ হয় এই নাম্বারে ফোন দিলে আমার ফ্রেন্ড আমাকে বলবে, আমার বাবা মাও যদি না বলে ও বলবে। তো তখন আমি আব্বুকে বললাম যে আমার ডায়েরিতে একটা নাম্বার আছে, তুমি ওই নাম্বারটাতে ফোন দাও, দিয়ে ওনার সাথে কথা বলো। তখন ওই নাম্বারে ফোন দিচ্ছে, দেওয়ার পর ও জানার সাথে সাথেই ওই মুহূর্তেই বাসে উঠছে, চলে আসার পরে ক্লিনিকে এসে ও সিগনেচার করার পরে আমার মানে ফার্স্ট বেবিটা, আমার যে বড় ছেলে, আমার ছেলেটা হয় খুবই সুন্দর, আমি দেখলাম আমার যখন সেন্স ছিল তখন আমি দেখলাম যে বাচ্চাটা খুবই মোটা, সেটা খুবই দেখতে খুবই সুন্দর হয়েছে, বাবার মতো হয়েছে। ও আমার কাছে আসার পর বলতেছে যে আয়শা, আজকে আমার লাইফে সবচেয়ে সুন্দর একটা জিনিস তুমি উপহার দিছো, তুমি কি জানো খুব সুন্দর একটা জিনিস আমি পাইছি। পরে আমি বলছি তুমি কি কোনো প্রকার রাগ আছো, তুমি কখন আসছো? পরে বলছে না আমি কোনো রাগ নেই, আমি খুবই হ্যাপি বেবিটাকে দেখে আর ওকে পাই। পরে এটা বলার পরে ও চলে গেছে। ও যাওয়ার পর ওর বাবা মার সাথে নাকি ওর অনেক ঝগড়াঝাটি হয়েছে, বলছে যে হ্যাঁ আমার বাচ্চা আর আমার বউ যদি মারা যেত, তোমরা এত খারাপ কেন? তার মধ্যে ও কোনো টাকা পয়সা মানে আনি না, দেয় না, ওরা কোনো খোঁজ খবরে নেয় নাই। আপু কিন্তু ফোন দিয়ে জানাইছে যে ছেলে হয়েছে, ওরা নাকি বলছে আচ্ছা ঠিক আছে, এটুকু বলে ফোন কেটে দিছে। তারপরে যে আমার বাচ্চাটার কি অবস্থা, কি খবর টবর, এগুলো কোনো খবর টবরই নেয় নাই।